আজকে হচ্ছে 19 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে জিএলএম এর লজিস্টিক রিগ্রেশন। সো জিএলএম এর একটা অ্যাপ্লিকেশন নাকি আমরা দেখবো, সেটা লজিস্টিক রিগ্রেশনও দেখবো। আর আমি আপনাদেরকে প্রথমে যেটা বলতেছিলাম যে একটা বই আমি সাজেস্ট করছি এটা ফলো করার জন্য। এখন শুধু এই একটা বই দিয়ে সব হয়ে যাব এমন কোনো কথা নাই, বাট এইটা ভালো, কম্প্রিহেন্সিভ, প্র্যাকটিক্যালি শেখার জন্য ভালো হবে। সো এটা আপনারা সাথে রাখতে পারেন, এটা ফ্রিলি অ্যাভেলেবল। গুগলে গেলে হচ্ছে জাস্ট সার্চ দিবেন আইএসএলআর, সার্চ দিলে হচ্ছে সেকেন্ডে বা থার্ড লিঙ্ক বা ফার্স্ট লিঙ্কে পেয়ে যাবেন বইটা। তো বইটা নামায় রাখবেন, পেজগুলো উল্টাবেন সময় পাইলে। তো আজকে টপিকটা তাহলে শুরু করি। আজকে টপিকটা হচ্ছে জিএলএম ক্লাসিফিকেশন। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে জিএলএম ব্যাপারটা কি। জিএলএম স্ট্যান্ডস ফর জেনারেলাইজড লিনিয়ার মডেল। সো আমি আগের ক্লাসে যেটা দেখাচ্ছিলাম লিনিয়ার রিগ্রেশন, সেখানে বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, সেখানে হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল থাকে একটা ভেরিয়েবলকে প্রেডিক্ট করার জন্য বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার জন্য। তো এখন এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সবসময় যে মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে তেমন না। এমন হইতে পারে যে না, এই ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিংবা পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, রাইট? কারণ খেয়াল আছে হয়তো যে আমরা যখন বিভিন্ন ডেটা ডিস্ট্রিবিউশন দেখতেছিলাম তখন কিন্তু বিভিন্ন রকম ডেটা বিভিন্ন ডিস্ট্রিবিউশন ফলো করে। যেমন ইনকাম ইনকাম ফলো করতেছিল পয়জন সরি, কোনো একটা ফল্ট, পেজের ফল্ট বা কোনো একটা অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি, সেই ব্যাপারগুলো ফলো করতেছিল পয়জন ডিস্ট্রিবিউশন। তারপর সাকসেস ফেইলিউর এই ধরনের ডাটাগুলো ফলো করতেছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনের উপর বেস করে রেসিজুয়ালগুলো তাদের ডিস্ট্রিবিউশন ফলো করে। কারণ আমরা যখন কোনো কিছু একটা মডেল ফিট করব, আমাদের যে আহ, ভুলটা হবে ফিটের সাথে অ্যাকচুয়ালের যে একটা ডেভিয়েন্স থাকবে বা ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্সটা তো অ্যাকচুয়ালি সেম ডিস্ট্রিবিউশনই ফলো করবে যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফলো করতেছে। সো আমাদের যখন এরকম কেস আসবে যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না, সেক্ষেত্রে আমাদেরকে এই জিএলএম বা জেনারেলাইজড লিনিয়ার মডেলটা হেল্প করবে। সো লজিস্টিক রিগ্রেশনে, আচ্ছা, সো লজিস্টিক রিগ্রেশনে যেটা হয় আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে যেখানে ইয়েস অথবা নো বা সাকসেস ফেলিওর এই ধরনের আউটপুট থাকে। সো সেক্ষেত্রে আমাদেরকে একটা লিঙ্ক ফাংশন ব্যবহার করতে হয়, যে লিঙ্ক ফাংশনটার কাজ হচ্ছে এই ধরনের একটা মডেল আমরা তো ফিট করি লিনিয়ার মডেলে। সো আমরা এক্সিউম করে নিচ্ছি ডেটাটা লিনিয়ার। সেই অ্যাজাম্পশন থেকে আমরা যেটা প্রেডিক্ট করে পাচ্ছি সেটা হচ্ছে লগ অডস। সো এইটাকে বলা হয় লগ অডস। সো এই যে ভেতরের যে পোর্শনটা p/1 - p, এটাকে বলা হয় অডস। সো আমি একটু উপর দিকে যাই, অডস মানে কি? সো অডস এর মিনিং হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস টু দ্য প্রবাবিলিটি অফ ফেলিউর। কোনো একটা ইভেন্ট সেটা সাকসেস হচ্ছে তার প্রবাবিলিটি যদি 75% হয়, যেমন এখানে এক্সাম্পলটা দেওয়া আছে যে if a student has 75% probability of passing an exam, then the probability of failure is 25. So 1 থেকে 75% মাইনাস করে দিলে আমরা ফেইলিউরের প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি। সো তাহলে অডস কিভাবে ক্যালকুলেট করা যায়? সো অডস হচ্ছে 75% উপরে, যেহেতু এখানে বলা আছে প্রবাবিলিটি অফ সাকসেস উপরে থাকবে, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিউর। সো এই যে পোর্শনটা আমরা ক্যালকুলেট পাবো সেটাই হচ্ছে অডস। সো দেখেন, এর মানে হচ্ছে এই অডস ভ্যালুটার মিনিং হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ 3 টাইমস মোর লাইকলি টু পাস দেন ফেল। সো এই ভ্যালুটা হইতে পারে নেগেটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, এবং এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই রেশিওটার উপরে। সো নিচে যদি দেখা যায় অডস যদি সবসময় সাকসেস হয়, সেক্ষেত্রে উপরে 1 থাকবে নিচে 0 থাকবে, তো সেটা তো হলে হইলো না। সেক্ষেত্রে এটা পজিটিভ ইনডিফিনিট একটা মানে ইয়ে হয়ে গেল। সো এটা অবশ্যই এক্স্যাক্টলি 1 বা এক্স্যাক্টলি 0 হইতে পারবে না, এটা সবসময় একটা মাঝখানে কোনো একটা রেঞ্জের মাঝে থাকবে। আচ্ছা তাহলে, আচ্ছা এই যেটা বলতেছিলাম এক্স্যাক্টলি 1 বা এক্স্যাক্টলি 0 হইতে পারবে না, যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিবে। সো এক্স্যাক্টলি কেন হবে না? বিকজ আমাদের ন্যাচারাল লাইফে হচ্ছে নয়েজ থাকবেই। সো নয়েজটাকে কনসিডার করেই এই ব্যাপারটা এইভাবে ক্যালকুলেট করা হয়। সো আবার এখানে ফিরে আসি। ইন জেনারেল আমরা যেটা করি, এই পাশে ওয়াই থাকে, ওয়াইটাকে আমরা প্রেডিক্ট করি বেসড অন দিস কম্বিনেশন। সো এখানে আবার সিমিলার আগের মতোই বিটা নট, বিটা 1, বিটা 2 এগুলো হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টস। x1 x2 আপ টু xn এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো লজিস্টিক রিগ্রেশনে যেটা হয়, আমরা অ্যাকচুয়ালি ওয়াইকে প্রেডিক্ট করি না। ওয়াই বলতে বোঝাচ্ছি যে সাকসেস অথবা ফেইলিউর। আমরা সরাসরি সাকসেস অথবা ফেইলিউরকে প্রেডিক্ট করি না, আমরা প্রেডিক্ট করি হচ্ছে লগ অডস। তো লগ অডস মানে হচ্ছে যে সেই যে সাকসেস হচ্ছে, সেই সাকসেস হওয়ার অডসের লগের ভ্যালুটা আমরা এখান থেকে প্রেডিক্ট করি। সো সিমিলার আমি যদি এখন এক্সাম্পলের মধ্যে যাই,
যে নিচে যেটা আছে, যে আমি যদি একটা এভাবে চিন্তা করি যে টাইটানিক ডেটা সেটটার কথাই চিন্তা করি, সেখানে টাইটানিক জাহাজের মধ্যে যে যাত্রীরা থাকে তাদের সার্ভাইভাল প্রবাবিলিটি, মানে সার্ভাইভ করবে নাকি করবে না, সেই ডেটাগুলো একটা ভেরিয়েবলে থাকে। সো সেই ভেরিয়েবলটার নাম ধরেন সার্ভাইভড। সো সার্ভাইভড হচ্ছে আমাদের সেই একটা ভেরিয়েবল। আর আরও চারটা ভেরিয়েবল আছে মনে করেন। পি ক্লাস মানে হচ্ছে প্যাসেঞ্জার ক্লাসেস, সেক্স মানে হচ্ছে তাদের জেন্ডার, এজ মানে হচ্ছে যাত্রীদের বয়স, আর ফেয়ার মানে হচ্ছে তাদের টিকিটের ভাড়া কত ছিল। সো এই বিষয়গুলো এখানে আছে। সো আমাদের ডেটা সেটে মনে করেন এই পাঁচটা কলাম আছে। তো এই পাঁচটা কলামের উপর বেস করে আমার টার্গেট হচ্ছে নতুন কিছু ডেটা নিব আমি, বা সেই ডাটাটাকে স্প্লিট করে অন্য একটা ডাটা ধরেন টেস্ট করার জন্য রাখলাম। তো সেই টেস্ট ডেটা সেটের মধ্যে আমাদের ফিটেড মডেলটা কত ভালো কাজ করে সেটা জানা বা প্রেডিক্ট করা, মেন কথা হচ্ছে সেটা। সো সেখানে যদি আমি একটা মডেল এখানে ক্রিয়েট করি, করার পরে আমাদের আউটপুটটা আসলে কি হবে, আউটপুটটা হবে হচ্ছে লগ অডস। আমরা কিন্তু জিরো কিংবা ওয়ান পাই না, আমরা আসলে এই লগ অডসটাকেই কনভার্ট করে সারভাইভ করবে নাকি ফেইলিউর করবে সেখানে নিয়ে যাই। তো এখন আমি একটু এখান আরে চলে যাই এখান থেকে, তার কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝাইতে গেলে সবচেয়ে ভালো হবে। আজকে কোড কোথায়? এই মার্কডাউনে কাজ করতে গিয়ে অনেকের একটা সমস্যা আমি দেখছি যে আহ, একটা কমন সমস্যা, এটা হচ্ছে এই কোড চাঙ্ক অ্যাড না করে কোড লিখে ফেলা। হ্যাঁ, সে এই কোড চাঙ্কটা লিখতে মনে নাই, না লিখে হচ্ছে স্ক্রিপ্টে যেভাবে কোড লিখতাম সেভাবে কোড লেখা শুরু করে, যে লাইব্রেরি টাইডিভার্স। সো এই কাজটা করা যাবে না, আমাদেরকে অবশ্যই কোড চাঙ্ক অ্যাড করতে হবে। কোড চাঙ্ক অ্যাড করার জন্য হচ্ছে কন্ট্রোল অল্ট আই, তার ভেতরে কোডগুলো লিখতে হবে। আচ্ছা, সো প্রথম থেকে দেখে আসি, টাইটেল ঠিক আছে, নেম ডেট সবকিছু ঠিকঠাক। এরপর হচ্ছে সেটআপের জিনিসগুলো সেম টু সেম আগের মতো কপি করে নিয়ে এসেছি। এখন প্যাকেজেস লাগবে আমাদের কিছু। সো আমরা একটা নতুন প্যাকেজ এখানে ইনস্টল করে নিয়েছিলাম, টাইটানিক প্যাকেজটা ইনস্টল করে নিয়েছি। সো আর এর জন্য স্পেসিফিক্যালি টাইটানিক প্যাকেজটা অলরেডি ক্রিয়েট করা আছে, যেটার ভিতরে এই ডেটা সেটটা আছে। সো যদি আপনারা এইভাবে না করে ডাউনলোড করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে ক্যাগেলে, সেখানে হচ্ছে টাইটানিক ডেটা সেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো টাইটানিকে গেলে সেখানে হচ্ছে সিএসভি হিসেবে এটা ডাউনলোড করতে পারবেন। সো সেই সিএসভি ফাইলটাকেই আপনার ডাউনলোড করে কাজ করতে পারবেন। সো এখানে ডেটাতে গেলে সেটা পাবেন। আচ্ছা, এখানে হচ্ছে জেন্ডার সাবমিশনস, টেস্ট, টেস্ট অ্যান্ড ট্রেন। সো এই দুইটা ডেটা সেট হচ্ছে আপনার নামায় নেবেন। টেস্টের মধ্যে হচ্ছে আপনার পি ক্লাস, সরি, আমার যেটা প্রেডিক্ট করা প্রয়োজন, কোথায়, কি প্রেডিক্ট করার প্রয়োজন, আচ্ছা এখানে সব দেখাচ্ছে না। প্রেডিক্ট করা প্রয়োজন হচ্ছে সার্ভ, ও সরি, টেস্টে তো থাকবে না, ট্রেনে থাকবে। আচ্ছা, সার্ভাইভড। সো আমি ট্রেন করব যেহেতু মডেলটাকে, সো সেই ট্রেনিং ডেটা সেটটার মধ্যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বা রেসপন্স ভেরিয়েবলটা এখানে আছে। সো ট্রেন ডেটা সেটটা দিয়ে হচ্ছে মডেল ট্রেন করবেন, টেস্ট ডেটা সেটটা দিয়ে মডেলটা টেস্ট করবেন যে কত ভালো পারফর্ম করতেছে। সো এখানে হচ্ছে 12টা কলাম, এখানে 11টা কলাম, হ্যাঁ ঠিক আছে। তো আমি সেই কাজটা না করি, আমি আর থেকেই এটা কাজ লোডটা করে নেই। সো লাইব্রেরি দেন টাইটানিক, এটা লোড দিলে আমাদের হাতে টাইটানিক প্যাকেজটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমরা চাইলে এখন টাইটানিক প্যাকেজের ভেতরে যে ডেটাটা আছে, টাইটানিক ট্রেন, সেই ডেটাটাকে নিয়ে কাজ করতে পারবো। সো আমি যদি এখানে টাইটানিক ট্রেন লিখে রান দেই, টাইটানিক ট্রেন, সো দেখেন এখানে টাইটানিকের দুইটা ডেটা সেট আছে, একটা হচ্ছে টাইটানিক ট্রেন আর একটা হচ্ছে টাইটানিক টেস্ট। আর এখানে হচ্ছে কি আছে, আচ্ছা এটা হচ্ছে ওই সেম ডেটা সেটটাই জাস্ট, আচ্ছা এটা একটু ঝামেলা আছে, সো এটা নিয়ে কথা না বলি। টাইটানিক ট্রেন, সো এটা নিয়ে আমরা কাজ করব। সো এই হচ্ছে আমাদের ডেটা সেটের অবস্থা। এখান থেকে কিন্তু দেখতে সমস্যা হচ্ছে, সো আমি এভাবে দেখবো না, আমি হচ্ছে এটাকে ভিউ করে দেখতে পারি। টাইটানিক ট্রেন, সো এটা হচ্ছে ডেটা সেটটা, এটা নিয়ে আজকে আমরা কাজ করব। সার্ভাইভড এই কলমটাতে আমাদের আউটপুটগুলো হচ্ছে জিরো, ওয়ান, ওয়ান, জিরো এইভাবে। আর বেশ কিছু এক্সপ্লেন মানে ওই প্যাসেঞ্জারদের বিভিন্ন বৈশিষ্ট্য অন্যান্য কলামগুলোতে আছে। তাহলে আমি এটাকে তাহলে ইয়ে করে নিই, আমার ডেটা সেটটা লোড দিয়ে নিই বা সেভ করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। সো এইটা লেখা হয়েছিল, তখন হচ্ছে আমি প্যাকেজটা লোড দেই নাই। সো আমি জাস্ট সরাসরি প্যাকেজ থেকে
ডাবল কলন দিয়ে ডেটা সেটটাকে এই ডেটাতে লোড দিয়ে নিছিলাম, বাট আমি যেহেতু এখন এটা লোড দিয়ে নিছি, সো এটা আসলে না রাখলেও হবে, সো এই পার্টটা আমি সরাই দিচ্ছি। সো এই লাইনটা শুধু যদি রান দিই, তাহলে আমার কোন এনভায়রনমেন্টের ডেটাতে টাইটানিক ট্রেন ডেটাটা লোড হয়ে যাবে। হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমি যেটা করব, আমার স্পেসিফিক কয়েকটা ভেরিয়েবল নিব এবং কিছু মডিফিকেশন করে নিব কাজ করার আগে, মডেলে অ্যাড করার আগে। সো কাজগুলো হচ্ছে, প্রথমে আমি কিছু ভেরিয়েবল সিলেক্ট করে নিচ্ছি, কারণ এখানে টোটাল 12টা ভেরিয়েবল আছে। সো আমার তো 12টা ভেরিয়েবল নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি নিচ্ছি সার্ভাইভড, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, এবং নিচ্ছি প্যাসেঞ্জার ক্লাস, সেক্স, এইজ এবং ফেয়ার। সো এই চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমি ধরে নিচ্ছি যে এই চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে তাদের সার্ভাইভাল প্রবাবিলিটিটাকে আমরা, সার্ভাইভ করবে নাকি করবে না সেটা আমরা এখান থেকে ধরতে পারবো। সেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। এবং আমাদের ডেটা সেটে এইজ ভেরিয়েবলটাতে কিছু মিসিং ভ্যালু ছিল। এখন এই সার্ভাইভ মানে আমি যখন মডেল ফিট করব, আমার, আমি যদি একটু দেখাই ডেটাটা, আচ্ছা তার আগে সিলেক্ট করে নেই। সো এইটুকু সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এই যে এই সেম ভুলটা সবসময় হয় আমার এটা। আচ্ছা, আরেকটা নতুন জিনিস হচ্ছে, আমি নর্মালি কি করতাম, এখানে ডিপ লেয়ারটা লোড দিতাম, রাইট? তো আজকে আমি টাইডিভার্স লোড দিচ্ছি। সো টাইডিভার্সের ব্যাপারটা হচ্ছে, ডিপ লেয়ার প্যাকেজটা কিন্তু এই টাইডিভার্স এর মাঝেই একটা পার্ট। সো টাইডিভার্স হচ্ছে কাইন্ড অফ ইউনিভার্স অফ মাল্টিপল প্যাকেজেস। সো আমি যখন এইটাকে লোড দিব, এটা লোড দেওয়ার সাথে সাথে হচ্ছে এর ভেতরে আরো বেশ কিছু প্যাকেজ আছে, সেগুলোর সাথে সাথে লোড হয়ে যাবে। তো কি কি লোড হচ্ছে আমি একটু দেখাই। আমি এটা রান দিচ্ছি। সো দেখেন, যখন আমি টাইডিভার্সটা লোড দিলাম, তখন কয়েকটা প্যাকেজ এখানে লোড হয়ে যাচ্ছে এটার সাথে সাথে। প্রথমত হচ্ছে ডিপ লেয়ারটা লোড হচ্ছে, ফর ক্যাটস, ggplot2, লুব্রিডেট, পার, রিডার, স্ট্রিংয়ার, টেবল, টাইডিয়ার। সো টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা প্যাকেজ লোড হয়ে গেছে যখন আমি টাইডিভার্স শুধুমাত্র এইটা লোড দিলাম। সেটার সাথে সাথে এই 9টা প্যাকেজ লোড হয়ে গেল। সো তার মানে হচ্ছে আমাকে আলাদা করে আবার লাইব্রেরি ফর ডিপ লেয়ার এটা করার কোনো প্রয়োজন নাই, কিংবা লাইব্রেরি ফর ggplot2 এটা করার কোনো প্রয়োজন নাই। এই লাইনটা রান দিলেই কিন্তু এই দুইটাও রান হয়ে যাবে, মানে হচ্ছে লোড হয়ে গেছে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো একসাথে মানে প্রয়োজন নয় একই জিনিস 2 3 বার করে লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সো আমার কাছে এখন ডিপ্লয়েটা অ্যাভেলেবেল আছে, টাইডিভার যেহেতু লোড দিয়েছি। সো আমি এখন শুধু এইটুকু রান দিচ্ছি, যাতে আমার ডেটা থেকে স্পেসিফিক কিছু অলরেডি কলাম সিলেক্ট হয়ে যায়। সো আমি শুধু এইটুকু সিলেক্ট করে রান দিলাম। ওকে, হয়ে গেছে। সো ডেটাতেই আবার রিপ্লেস করে দিলাম, কারণ এটা নিয়ে আমি পরবর্তীতে কাজ করব। তো এখন আমি ডেটাটা দেখি। এখানে আমি যদি একটু তাকাই, তাহলে দেখবো যে এই যে এইজ কলামটাতে এখানে একটা মিসিং আছে। আইটুর নিচে নামটা দেখবো, এখানে একটা মিসিং আছে, এখানে একটা মিসিং আছে, মানে বেশ কয়েকটা মিসিং শুধু এইজের মধ্যেই। সো আমি চাইলে এখন নেনিয়ার প্যাকেজ দিয়ে চেক করতে পারতাম যে কোন কলামে কতগুলা মিসিং। সো NANIAR, নেনিয়ার, জিজি মিস ফেয়ার ডেটা। সো সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে যে আসলে এই এইচ কলামটাতে প্রায় 150 প্রায় 200-র মতো মিসিং আছে। So আমার 891টা অবজারভেশনের মধ্যে মাঝে এই এই যে হচ্ছে অনেকগুলা মিসিং। সো মডেলিং এর ক্ষেত্রে এই মিসিং ভ্যালুগুলো যে সমস্যাটা অ্যারাইজ করে আমাদের এখানে, সেটা হলো যখন সে মডেলটা ফিট করতে যাবে, সেই সবসময় কমপ্লিট কেসেস খুঁজে। কারণ আপনাদের মনে আছে কিনা, এখানে কিন্তু আসলে এই পুরো ডেটাটাকে একটা ম্যাট্রিক্সে কনভার্ট করে নিবে। সো সেই ম্যাট্রিক্সটাকে নিয়ে যখন সে কাজ করতে যাবে, সেখানে কোনো মিসিং ভ্যালু থাকলে পুরো ক্যালকুলেশনটাতেই মিসিং চলে আসবে। অনেকটা আমরা যখন মিন ক্যালকুলেট করি, সেখানে যদি ডেটার মধ্যে একটা এনে থাকে, পুরোটাই এনে হয়ে যায় বা মিসিং হয়ে যায়। সো এই ধরনের মিসিংগুলো সেই জন্য রাখা যাবে না। আইদার একটা ওয়ে হচ্ছে ইমপিউট করতে হবে, আরেকটা ওয়ে হচ্ছে এটা টোটালি পুরা কেসটাই বাদ দিয়ে দিতে হবে অ্যানালাইসিসের আগে। সো আমি এইখানে যেটা করবো সেটা হচ্ছে এই টোটালটাই বাদ দিয়ে দিব কাজের সুবিধার্থে। বাট এটা হচ্ছে ডোমেইন টু ডোমেইন ভ্যারি করবে। টাইটানিক ডেটা সেট নিয়ে যখন সবাই কাজ করে, তখন সবাই এটা ডিলিটই করে দেয়। সো ম্যাক্সিমাম কেসে ডিলিট করে দেয়, so আমি সেটাই করব। সো ফিল্টার এখানে দেয়া হচ্ছে ইয়া
এক্সক্লামেটরি সাইন। সো এটার মানে হচ্ছে যে ইজ ডট এন যেখানে যেখানে আছে সেগুলো বাদে বাকিগুলোকে যেন ফিল্টার করে নেয়, বাকি রোগুলোতে যেন ফিল্টার করে নেয়। সো এটাকে যদি আমি আবার রান দেই, তাহলে খেয়াল করবেন যে এখানে 891টা অবজারভেশন বর্তমানে আছে, বাট আমি যখন এটা রান দিব তখন এটা কমে যাবে। সো এটা এখন হয়ে গেছে 714টা। সো 891 থেকে 714টা, প্রায় 177টা অবজারভেশন এখান থেকে সরে গেছে। তো এখন যদি আমি আবার ওই নেনিয়ার দিয়ে ভিজুয়ালাইজ করি, নেনিয়ার জিজি মিস ভ্যার, তো সেখানে দেখবো যে আসলে কোনো মিসিং নাই, সবগুলো ভেরিয়েবলে জিরোতে আছে হচ্ছে এই ডটটা। তার মানে আমার ডেটাতে এখন আর কোনো মিসিং ভ্যালু নাই। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্রিডিক্ট করতে চাচ্ছি সেটাকে একটু কষ্ট করে ফ্যাক্টরে কনভার্ট করে নিতে হবে। এই ফ্যাক্টরে কনভার্ট করলে সেটা পরবর্তীতে যখন আমরা কনফিউশন ম্যাট্রিক্স ক্রিয়েট করব সেখানে কাজে লাগবে। সো ডেটাটা যদি ভাই একটা কোশ্চেন ছিল, একটু কি হোল্ড করবেন? হ্যাঁ বলেন। আহ, আমাদের এখানে আচ্ছা, তো একটা ভালো কোয়েশ্চেন আসছিল যে আমি এখানে যে মিসিং করে মানে মিসিং গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলে তো আমাদের অনেক ইউজফুল ইনফরমেশন এটার সাথে সাথে চলে যাচ্ছে। যেমন আমি যদি আরেকবার ডেটাটা লোড দেই, ডেটা দেন এটা চেক করি, তাহলে সেখানে দেখবো যে, আচ্ছা, নিচের দিকে চলে যাই। সো এই যে মিসিং, এতগুলো মিসিং, সো যখন আমি এই মিসিং গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, সো এই বাদ দেওয়ার সাথে সাথে তো আমরা আরো কিছু ইউজফুল ইনফরমেশনও বাদ দিয়ে দিচ্ছি, যেমন তাদের ফেয়ার গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মেইল, ক্লাস। সো এই মেইল, তারপর ক্লাস, তারপর ফেয়ার, এইগুলোর জন্যও তো সে নট সার্ভাইভড। সো সেই ইনফরমেশনটা তো আমাদের বাদ হয়ে যাচ্ছে। তো একজন জিজ্ঞেস করছে যে তাহলে এটা কিভাবে, মানে এটা তো মিন দিয়ে ইম্পিউট করে আমরা কাজটা করতে পারি। তো দেখেন সমস্যাটা হচ্ছে মিন দিয়ে ইম্পিউট করে দিলে কিংবা মানে রিপ্লেস করে দিলে কিংবা মিডিয়ান দিয়ে রিপ্লেস করে দিলে, এই ধরনের সিঙ্গুলার সামারি দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এইজের যে স্ট্রাকচারটা ছিল বা এইজের সাথে যে সার্ভাইভ করার যে একটা রিলেশন ছিল, সেইটা কিন্তু ভুল একটা আউটপুট দিবে আমাদেরকে। তখন দেখা যাবে যে মানে 25 কত ছিল, 29 ছিল। তো তখন দেখা যাবে যে 29-এর জন্য বিভিন্ন ধরনের আউটপুট আসতেছে, তখন ফিটটা ভালো হবে না। সো এই ধরনের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কোনো আরেকটু ভালো মেথড দিয়ে এই ইম্পিউটটা করার, যেমন হইতে পারে মাল্টিপল ইম্পিউটেশন চেইন ইকুয়েশনস, বা আরো বেশ কিছু ইয়ে আছে, মাইস একটা প্যাকেজ আছে। সো মাল্টিভেরিয়েট, কোথায় গেল, চলে গেছে। সো মাল্টিভেরিয়েট ইম্পিউটেশন অফ বাই চেইন ইকুয়েশনস, সো এই মেথডটা বেশ ভালো কাজ করে। এরকম আরো বেশ কয়েকটা মেথড আছে যেগুলা দিয়ে এই এইচটাকে ইম্পিউট করে ফেলা যায়, করে হচ্ছে আমরা মডেলটা একটু ভালোভাবে ফিট করতে পারি। তো আজকে আর সেই দিকে না যাই, কারণ ওইখানে আরেকটা ঝামেলার ব্যাপার আছে যে সেখানে ইমপিউটেশন যে করে, আমাকে অ্যাকচুয়ালি ইমপিউট করার পর মাল্টিপল ডেটা সেট দেয়। কারণ এখানে আমাদের একটা ডেটা আছে, এই একটা মানে একটা ডেটা সেট আছে, তো এই একটা ডেটা সেটের মধ্যেই এই জায়গাটাই মিসিং। আর যখন ওই এমআইসি দিয়ে হচ্ছে আমরা এটা ইমপিউট করি, তো সে আমাকে মাল্টিপল ডেটা দিবে, লাইক এই সেম ডেটা সেটটাকেই 4 বার বা 5 বার দিবে বা 10 বার দিবে, আমি যেটা চাবো আর কি। সো সেখানে দেখা যাবে যে 6 নম্বর অবজারভেশনে এখানে একবার হয়তো 40, আরেকবার আমাকে এখানে প্রেডিক্ট করে দিছে 35, আরেকবার প্রেডিক্ট করে দিচ্ছে 25। সো পরে যেটা করতে হয়, এই সবগুলো ডেটা সেটকে এভারেজ নিতে হয়। এভারেজে এখানে ভ্যালু যেটা দেয় আমাদেরকে, ধরেন 5 বার প্রেডিক্ট করে 5টা ভ্যালু দিল, সেই 5টা ভ্যালুর প্রেডিক্টেড, সরি, এভারেজটা হচ্ছে সেখানে বসাইতে হয়। তারপরে আবার মানে যখন একটা মডেল ফিট করা হবে, সেই মডেলটাও এই 5টা ডেটা সেটের উপর ফিট করতে হয়, মানে রান করতে হয়, দেন হচ্ছে সেই 5টা ডেটা সেটের এস্টিমেটগুলোকে আবার এভারেজ নিতে হয়। সো এখানে একটু এক্সট্রা ঝামেলা আছে। সো সেটা আসলে আজকের ক্লাসের স্কোপের বাইরে, সেই জন্য আর ওই কথাটাই গেলাম না, বাট বলে রাখলাম যে এটা করা পসিবল, এটা অনেকেই করে। আচ্ছা, আম, তো এই কোডটা থাক রেফারেন্স হিসেবে, পরে বোঝা যাবে। সো এখানে যদি ফিল্টার করে ফেলে তাহলে তো হইলোই, অনেক করে একটা নাই হয়ে গেল। এখন যেটা করতেছি সেটা হলো সারভাইভড কলামটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, কারণ এটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে কনফিউশন ম্যাট্রিক্স ক্রিয়েট করার সময়। সো সারভাইভড কলামটাতে আমাদের কি কি ছিল যদি একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে ছিল হচ্ছে টেবিল, ডেটা, সারভাইভড, এখানে ছিল 0 and 1। সো আমাদেরকে এটাকে 0 and 1-এ ফ্যাক্টরাইজ করে নিতে হবে।
সো ফ্যাক্টরাইজ করার জন্য ফ্যাক্টর ফাংশনটা দিয়ে সেটা ডেটা সেটটাকে মানে ভেরিয়েবলটাকে ওই ফ্যাক্টর ফাংশনের ভিতর পাস করে দেব, দেন লেভেলসটাকে অ্যাকর্ডিংলি দিয়ে দিতে হবে, যে যে জিরো প্রথমে ওয়ান পরে, সো লেভেলস আর্গুমেন্টের মধ্যে 0 অ্যান্ড 1 দিয়ে দিতে হবে। আরেকটা কাজ করতে হবে, বা এটা মানে বাধ্যতামূলক না, বাট করলে করে ফেললে ভালো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে যতগুলো ক্যাটাগরিক্যাল আছে সবগুলোকে হচ্ছে ফ্যাক্টরাইজ করে ফেলা। সো এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল, তো সেটাকেও সেম ওয়েতে আমরা ফ্যাক্টরাইজ করে নিছি। সো এইটা ছিল হচ্ছে ডেটা প্রিপারেশনের পার্টটা ছোট। তো এই পুরোটা রান দিলে এখন আমাদের ডাটাটা রেডি হয়ে যাবে, এবং এখানে দেখবো যে সার্ভারটা এখন ফ্যাক্টরি হিসেবে আছে উইথ 2 লেভেলস, আর এটা হচ্ছে উইথ 2 লেভেলস দিস। সো আমাদের ডেটাটা রেডি। তো আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা, সো মডেলটা এখন কিভাবে ক্রিয়েট করব? সো ইউজুয়ালি আমরা লিনিয়ার মডেল ফিট করার সময় এলএম ফাংশনটা ব্যবহার করতাম। এখন এখানেও যদি আমরা এলএম ফাংশনটা ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে আমি বলি। ধরেন মডেলটা ফিট করে এখানে মডেলে আমরা অ্যাসাইন করব এলএম ফাংশনটা দিয়ে সারভাইভড, এই ভেরিয়েবলটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি বেসড অন বাকি সবগুলো। সো ডট, আর আমাদের ডেটাটা আসছে থেকে ডেটা থেকে শেষ। তো এইটুকুই হচ্ছে আমাদের লিনিয়ার মডেলের ফাংশন। তো এটা যদি রান দেই তাহলে কি সমস্যা, কি সমস্যা? আচ্ছা, সরি। সো লিনিয়ার মডেলের মধ্যে আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এরকম ফ্যাক্টর থাকা যাবে না, বা এরকম কিছু হয়তো ছিল। সো তাকে আসলে সে নিউমেরিকে কনভার্ট করে নিছে, নেয়ার কথা। আমি যদি একটু সামারিটা চেক করে নিই। আচ্ছা, সে আসলে কিছু করতে পারে নাই। সো সে আসলে এই ফ্যাক্টরটা নিয়ে কাজ করতে পারে না, সো আমি এটুকু আপাতত সরাই দিই। আমি লিনিয়ার মডেলটা দেখানোর জন্য আমি এটাকে আরেকবার রান দিচ্ছি ফ্যাক্টরাইজ করার আগে। এটা রান হইলো, সামারিটা হইলো। সামারিটা আমাদেরকে এরকম দিচ্ছে। তো দেখেন, মডেল কিন্তু ফিট হয়েছে ঠিকঠাক। এখানে আর স্কোয়ার, অ্যাডজাস্ট আর স্কোয়ার, এফ এর পি ভ্যালু, তারপর কোফিশিয়েন্ট সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। সমস্যাটা হচ্ছে এটা আসলে এক্সপ্লেনেবল না। কারণ আমার টার্গেট ভেরিয়েবল কি ছিল? টার্গেট ভেরিয়েবল ছিল সার্ভাইভড, যে সে সার্ভাইভ করবে নাকি করবে না। তো এই যে পি ক্লাসের ভ্যালু যে -2 আসলো, -2 না, -0.2, কারণ এখানে 10⁻⁻1 দেওয়া। সো এটার ভ্যালু আসলো -0.2। এটার কোনো মিনিং নেই, এখানে হচ্ছে এক্সপ্লেন করার মতো কোনো অবস্থা নেই। যে আমার প্যাসেঞ্জার ক্লাস যদি ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে নেমে যায়, তাহলে সারভাইভ এত ইউনিট করে কমবে, এটার মানে কি? আমার সারভাইভ আইদার 0 হবে অথবা 1 হবে। সো এখানে 1 সামথিং ইউনিট করে কম, আর মিনিং কি? এর কোনো মিনিং নাই। So আমাদের টার্গেট হচ্ছে 0 1 পাইতে হবে। সো আমাদের লিনিয়ার মডেলে চলবে না। এটা আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যদি গতকালকের কোডে যাই, আহ গতকালকের কোড থেকে রেসিডুয়াল ভার্সেস ফিটেড প্লটের এটা নিয়ে আসি, কপি, কোডটাই কপি পেস্ট করে নিয়ে আসতেছি, কারণ আমাদের বেশি কিছু চেঞ্জ করতে হবে না। সো আমি এখন এটা যদি দেখি, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের রেসিডুয়াল ভার্সেস ফিটেড প্লটের অবস্থা। সো খুবই একটা সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে, বাট আমাদের কথা ছিল যে কোনো ধরনের প্যাটার্ন থাকা যাবে না, এই ডটগুলোকে সবসময় সমানভাবে স্প্রেড থাকা লাগবে এই রেড লাইনের উপরে নিচে। সো যেহেতু সেরকম না, তার মানে একটা অ্যাজাম্পশন ভায়োলেট হয়ে গেছে। আমরা যদি পরেরটা দেখি, এইটা সমস্যা করার কথা না, ভিআইএফ। এটা ঠিক আছে, কারণ এখানে ভেরিয়েবলগুলো সব একটার সাথে আর একটা মোটামুটি মানে কোরিলেটেড না। তারপর আমি যদি মেইনলি হচ্ছে এটা কিউ কিউ প্লটটা দেখি, কারণ আমাদের নর্মালিটি অ্যাজাম্পশন ফলো করে না, সেটা আমরা জানি। সো এটা দেখলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো সারভাইভটাতে তো সে অ্যাকচুয়ালি ওই যে 0 থেকে কি বলে, এইটাতে হবে না, আমাদের দেখা উচিত হচ্ছে ডেটার সারভাইভড। আচ্ছা, সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের আসলে যে একটা লাইন বরাবর আসার কথা ছিল, সেই লাইন বরাবর আসলে সেটা আসে নাই। আমি মডেল ফিট করে ফেলছি সেই সারভাইভডের উপরে, so আমাদের রেসিজুয়াল গুলো ঠিকই আছে, যে সে 0 থেকে 1 থেকে মাইনাস করে নর্মালে দেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি আমি কিউ কিউ প্লটে এসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখতেছি যে সেটা আসলে এই লাইন বরাবর নাই। সার্টেন একটা জায়গায় তো অনেকগুলো, আর একটা জায়গায় তো অনেকগুলো। এখন যদি এইটার হিস্টোগ্রামটাও খেয়াল করি,
তাহলে হচ্ছে এই অবস্থা। তো এটা কোনোভাবেই নর্মাল না। সেটা মানে আইদার জিরো অথবা ওয়ান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অ্যাসাম্পশন ফিল আপ করে না। সো লিনিয়ার মডেলটা আমাদের ইউজ করা পসিবল না। থিওরিটিক্যালি আমাদেরকে এখানে ইউজ করতে হবে লজিস্টিক রিগ্রেশন। এখন লজিস্টিক রিগ্রেশনের জন্য ইউজ করতে হয় জিএলএম ফাংশন। সো জিএলএম ফাংশনের ডকুমেন্টেশনে যদি যান, সেখানে দেখবেন যে এটা ফিটিং ফর, এটা ইউজ হয় হচ্ছে জেনারেলাইজড লিনিয়ার মডেল ফিট করার জন্য। এবং এখানে নতুন করে যেটা অ্যাড হয়েছে, যেটা লিনিয়ার মডেল ছিল না, সেটা হচ্ছে ফ্যামিলি। সো ফ্যামিলি এখানে হচ্ছে আমি বাইনোমিয়াল ইউজ করছি ফর লজিস্টিক রিগ্রেশন। তো আমাদের যদি এখানে লিনিয়ার মডেল ইউজ করার প্রয়োজন হইতো, ইউজুয়াল যেটা সেখানে হচ্ছে এখানে লিঙ্ক ফাংশন হিসেবে ইউজ করতে হবে আইডেন্টিটি। আইডেন্টিটিটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ডিনোট করে, বাট আমাদের দরকার বাইনোমিয়াল। এখন যদি আমাদের এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করতো, সেক্ষেত্রে আমাদেরকে পয়জন রিগ্রেশন করা লাগতো। সেক্ষেত্রে এখানে ফ্যামিলি দেওয়া লাগতো হচ্ছে পয়সন। বানান ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আচ্ছা, আমি ভুল করছি। হ্যাঁ, পয়সন ঠিক আছে। সো এইভাবে হচ্ছে ফ্যামিলিটা এখানে চেঞ্জ করে করে আমরা ডিফারেন্ট মানে এক একবার এক একটা জিএলএম ফিট করতে পারি। সেখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকেই রাখি। সেই হচ্ছে মডেলের বর্তমান অবস্থা। সো এখানে সবগুলোর নাম না লিখলেও হয়তো আমরা ডট লিখেও সেম কাজটা করতে পারি। তো প্রথমে হচ্ছে ফর্মুলা, দেন হচ্ছে কোন ডাটা থেকে এটা আসছে, দেন ফ্যামিলি। সো এটা যদি রান দেই তাহলে হয়ে যাবে। কারণ কথা হচ্ছে এখানে যে এস্টিমেশন প্রসিডিউরটা ইউজ করা হচ্ছে সেটা হলো ইটারেটিভ লিস্ট স্কোয়ার, সামথিং ওয়েটেড লিস্ট স্কোয়ার মনে হয়। সো সো আমি যদি একটু নিচের দিকে যাই অ্যান্ড মেথডে যাই, হ্যাঁ। সো মেথড একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টে দেখাচ্ছে দ্য মেথড টু বি ইউজড ইন দ্য ফিটার মডেল। ডিফল্ট মেথডটা হচ্ছে জিএলএম ডট ফিট। এটা ইউজ করা হচ্ছে ইটারেটিভ ফ্রি ওয়েটেড লিস্ট স্কোয়ার। সো এটা হচ্ছে লিস্ট স্কোয়ারস মেথডের একটা মডিফিকেশন। সে হচ্ছে মাল্টিপল ইটারেশনের মাধ্যমে ডেটাটাকে স্পেসিফিক্যালি আমার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কিভাবে ম্যাচ করবে সেখানে নিয়ে যায়। সো সেই থিওরিতে গেলাম না, জাস্ট নামটা বলে রাখলাম এখানে কোন মেথডটা ইউজ হচ্ছে। সো জিওলেমটা যদি রান দিই তাহলে তো রান হয়ে গেল একটা ক্লিকেই। তারপর সামারিটা চেক করি। সামারি চেক করলে আমরা এরকম কিছু আউটপুট পাচ্ছি অলমোস্ট সিমিলার টু লিনিয়ার মডেল। পার্থক্য হচ্ছে এখানে আমাদেরকে কোনো আর স্কোয়ারের ভ্যালু দিচ্ছে না। আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো এআইসি বা একাইক ইনফরমেশন ক্রাইটেরিয়ন। এআইসির মতো আরেকটা ক্রাইটেরিয়ন আছে, সেটা হচ্ছে বেইজিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়ন। সো দুইটার ক্ষেত্রেই কমেন্ট একই রকম, যে ভ্যালুটা যত কম হবে তত ভালো। সো ধরেন আমি এখান থেকে যদি দুইটা ভেরিয়েবল বাদ দিয়ে দিই, ধরেন সেক্স, প্যাসেঞ্জার ক্লাস অ্যান্ড সেক্স, এই দুইটা রাখলাম, পরের দুইটা বাদ দিয়ে দিলাম, তাহলে লজিক্যালি আমাদের অ্যাকচুয়ালি এআইসিটা ইনক্রিজ হওয়ার কথা। কারণ কথা হচ্ছে যে এআইসি যত কম হবে মডেলটা তত ভালো। সো আমি যদি এখন এইটাকে রান দিই, ক্লাস সামারিটা চেক করি, তাহলে দেখবো যে এআইসির ভ্যালু হয়ে গেছে 678, বাট আগে ছিল 657। সো আমি যদি আবার আনডু করে দেই, এখন প্রথম দুইটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখবো কি হয়। তাহলে এখন হয়ে গেল 897। সো অনেক ভালো রকমের একটা ইনক্রিজ হয়ে গেছে এখানে প্রথম দুইটা বাদ দেওয়ার কারণে। তো সেগুলোকে আবার ফিরে নিয়ে আসি। এইভাবে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোন ভেরিয়েবলটা রাখলে কিরকম ভাবে এটা এটা মডেলটা এফেক্টেড হচ্ছে, সেটাও আসলে এআইসি থেকে বোঝা যাইতে পারে। তো এখন দেখি আর কি কি আছে এখানে মডেলটার মধ্যে। তো শুরুতে যে জিনিসগুলো নর্মালি ছিল সেগুলো হচ্ছে এস্টিমেট, স্ট্যান্ডার্ড এরর, সেট ভ্যালু আর পি ভ্যালু। সো এখানে আসলে জেড ভ্যালু দিয়ে সেই টেস্টটা করা হচ্ছে, এই এভারেজ গুলা জিরোর সমান নাকি অসমান। সো অনেকবার হচ্ছে বলা হয়েছিল যে টি টেস্ট দিয়ে হচ্ছে আমরা এভারেজ টেস্ট করি। সো এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে জেড দিয়েও আমরা সেম কাজটাই করতে পারি। বাট জেড এ এজিউম করানো হয় আমাদের সিগমাটা নোন, কিংবা স্যাম্পল সাইজ অনেক লার্জ। তো লার্জ স্যাম্পলের ক্ষেত্রে টি ভ্যালু আর জেড ভ্যালু সেম। তো সেই জন্য আর কি জেড ভ্যালু দিয়ে এখানে করা হয়েছে। এটা চাইলে টি ভ্যালু দিয়েও তারা করতে পারতো। তো এখানে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে 4.98, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, প্যাসেঞ্জার ক্লাসের কোএফিসিয়েন্ট। সো এই কোএফিসিয়েন্ট গুলা হচ্ছে এক্স্যাক্টলি এইসব বিটা 0, বিটা 1, বিটা 2। সো এই জিনিসগুলো হচ্ছে এই ভ্যালুগুলো। কথা হচ্ছে এইটা কিন্তু আসলে আমরা মানে অডস দিয়ে কমেন্ট করতে পারবো না। So আমাদেরকে যদি এইগুলা কমেন্ট করতে হয় সেক্ষেত্রে এদেরকে অডস রেশিওতে কনভার্ট করে নিয়ে যেতে হবে।
সো অডস রেশিওতে কনভার্ট করার জন্য যেটা করতে হবে, এই ভ্যালুটাকে এক্সপোনেন্ট করতে হবে, মানে ই টু দি পাওয়ার দিস কোএফিসিয়েন্ট। সো আমি যদি এক্সপোনেন্ট অফ এই ভ্যালুটা নেই, লেটস সে দিস ওয়ান, প্যাসেঞ্জার ক্লাস, তাহলে আমি পাচ্ছি 0.28। সো এইটার কমেন্টটা হচ্ছে ওয়ানের নিচে হইলে যত পি ক্লাস বাড়বে তত হচ্ছে সার্ভাইভাল প্রবাবিলিটি কমবে, মানে সার্ভাইভ করার চান্স কমতে থাকবে। সো এটার কমেন্টটা হচ্ছে ওয়ানের উপরে বা নিচে। সো আচ্ছা, এখানে কমেন্টগুলো আমি লিখে রাখছি। আচ্ছা, তাহলে আমি যদি পুরোটা রান দিই, পুরোটা রান দিলে যেটা হবে, এই মডেলের কোএফিসিয়েন্ট গুলোকে নিবে। এই লাইনটার কাজ হচ্ছে মডেলের কোএফিসিয়েন্ট গুলোকে নেয়া। সো আমি লাইন বাই লাইন এগুলো দেখাই। মডেল অফ কোএফ, সো সে হচ্ছে মডেলের কোএফিসিয়েন্ট গুলোকে নিচ্ছে অ্যাজ এ ভেক্টর। সো এই ভেক্টরটাকে আমি চাইলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, সরি, চাইলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, চাইলে 100 দিয়ে ভাগ করতে পারি, চাইলে এইগুলোর সাথে প্রত্যেকটার সাথে 100 যোগ করতে পারি। তো যেহেতু এটা ভেক্টর, একে আমি যা ইচ্ছা তাই করতে পারি, বাট আমার টার্গেট হচ্ছে এদের এক্সপোনেন্ট নিতে হবে। সো এক্সপোনেন্ট অফ কোএফিসিয়েন্ট অফ দিস মডেল, সো এটা রান দিলে হচ্ছে আমরা ওই এক্সপোনেন্টগুলোর অডস রেশিও পেয়ে যাব। সো প্যাসেঞ্জার ক্লাসের জন্য অডস রেশিও কত, সেক্স অফ মেল হওয়ার কারণে কত, এইজ হওয়ার কারণে কত, ফেয়ার হওয়ার কারণে কত। সো এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো পরের লাইনটাতে আপনার যদি খেয়াল করেন, আমি এখানে -1 দিয়ে রাখছি, থার্ড ব্র্যাকেট দিয়ে -1। সো এটার কারণ হচ্ছে আমার আসলে ইন্টারসেপ্টের অডস রেশিও দিয়ে কোনো দরকার নেই, এটাকে কমেন্ট করার কিছু নাই। সো এই জন্য হচ্ছে প্রথমটাকে আমি মাইনাস দিয়ে রাখছি, যাতে করে এই ইন্টারসেপ্ট অফ দ্য লসলেস অডস রেশিও না আসে। সো এটা রান দিলাম। রান দিলে আমরা পেলাম হচ্ছে এই চারটা। সো চারটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমরা হচ্ছে চারটা ইনফরমেশন পেলাম। তো আমি মডেলের আউটপুটটা আরেকবার দেখাই, যেগুলো এখন উপরে নিচে থাক। ঠিক আছে। সো এখন আমরা কমেন্টগুলোর সাথে এই কোএফিসিয়েন্ট এন্ড অডস রেশিও গুলো একটু রিলেট করার চেষ্টা করি, এগুলো আসলে কি মিন করে, ভ্যালুগুলোর মিনিং। তো প্রথমটা হচ্ছে প্যাসেঞ্জার ক্লাসের জন্য। সো এই ডেটা সেটে প্যাসেঞ্জার ক্লাসগুলো ছিল হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সো ফার্স্ট ক্লাস মানে হচ্ছে অনেক ভালো, খুব ভালো পজিশনে। সেকেন্ড ক্লাস মানে তো হচ্ছে তার চেয়ে একটু নিচে, বাট থার্ড ক্লাসের চেয়ে ভালো। আর থার্ড ক্লাস মানে হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে টিকিটগুলো ছিল বা সিটগুলো ছিল। সো তার মানে হচ্ছে, মানে থিওরিটিক্যালি কি বলা যায়, যে যারা থার্ড ক্লাসের মধ্যে আছে তাদের সুযোগ সুবিধা কম দেওয়া হয়েছে, তাদের সার্ভাইভাল প্রবাবিলিটিও কম। সো আমাদের এখানে সাইনটা নেগেটিভ হওয়া উচিত কোএফিসিয়েন্টে, সেটাই হয়েছে। প্যাসেঞ্জার ক্লাসের সাইনটা দেখা যাচ্ছে নেগেটিভ, বাট এটাকে আসলে আমরা এক্সপ্লেন করতে পারি না। সো এক্সপ্লেন করার জন্য আমরা এটাকে লগ অর্থে নিয়ে গেছি, লগ অর্থের ভ্যালুটা, সরি অর্থ রেশিওতে নিয়ে গেছি। অর্থ রেশিওর ভ্যালুটা হচ্ছে 0.2809। সো 0.2809 মানে হচ্ছে আমাদেরকে এটাকে এক থেকে এই জিনিসটা মাইনাস করলে পাবো 0.72। তো এর মানে হচ্ছে ইচ ইনক্রিজ ইন ক্লাস ডিক্রিজেস সার্ভাইভাল অডস বাই 72%। সো ওয়ান থেকে আসলে কোথায় 0.28 মাইনাস করে আমরা 72 পাই, 0.72 পাই। সো সেটাকে আমরা পার্সেন্টেজে লিখছি হচ্ছে 72%। সো ওয়ান যদি হয় বেস লেভেল, 0.28 মানে হচ্ছে যে সেখানে চলে গেছে। সো 72% হচ্ছে ডিক্রিজ হয়ে সেই জায়গায় চলে গেছে। সো প্রত্যেকটা ক্লাস ইনক্রিজের সাথে সাথে এই অডস রেশিওটা 72% করে কমতে থাকবে। আর সিমিলারলি পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে খেয়াল করেন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, শুধু এইটা ছিল। বাট এইখানে এই নামের সাথে একটা এক্সট্রা ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। সো এই ক্যারেক্টারটা হচ্ছে এই ভেরিয়েবলের ভেতরে অন্য যে ক্যাটাগরি, একটা যে ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি ছিল তার মধ্যে যে কোনো একটা। সো এখানে ফিমেলটাকে রেফারেন্স ধরে নেওয়া হয়েছে, মেলটা হচ্ছে এখানে ফিট হয়েছে। তার মানে হচ্ছে আমাদের এই কমেন্টটা হবে বেসড অন রেফারেন্স। রেফারেন্স হচ্ছে বাড়ছে প্রবাবিলিটি নাকি কমছে, সেই জিনিসটা আমরা এখান থেকে জানতে পারবো। সো এটার আউটপুটে কি আসলো, অডস রেশিও, এটা আসলো হচ্ছে 0.08। সো 0.08 মানে হচ্ছে যে, আচ্ছা 12.4% কেন, কেন লেখা হয়েছে? আচ্ছা, এটা টাইমস দিয়েও ইয়া করা যায়, বাট পার্সেন্টেজ দিয়ে বেটার।
ও আচ্ছা, আমি উল্টাই লিখছি। ওয়ার 92% মোর লাইকলি টু সার্ভাইভ দেন মেলস। সো দেখেন, এই কমেন্টটা উল্টা উল্টা কেন করলাম। সেখানে মেইল হওয়ার কারণে কমে গেছে, সো মেইল হওয়ার কারণে আমাদের অডস রেশিওর ভ্যালু আসছে 0.08। তাহলে ওয়ান থেকে যদি এটা বাদ দেই, আমরা পাবো হচ্ছে 92। সো ডিফারেন্স এক থেকে এই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 92, সরি 0.2 বা 92%। সো মেল হওয়ার কারণে এক থেকে এত পরিমাণ কমে গেল। তাহলে কি পরিমাণ কমে গেল? 92% কমে গেল। So আমি এই উল্টাকে বলতে পারি যে ফিমেলদের আসলে 92% মোর লাইকলি টু সার্ভাইভ দেন মেলস। বাট এটাকে যদি আমি অন্যভাবে বলি, যে মেলস আর 92% লেস লাইকলি টু সার্ভাইভ দেন ফিমেলস। সেখানে কমেন্টটা আর কি বিভিন্নভাবে করা যেতে পারে। আর মেন কথা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে এই অর্থ রেশিওটা মিন কি মিন করতেছে। সো এখানে রেফারেন্স যেহেতু ফিমেল ছিল, সো ফিমেলের তুলনায় এটা কি পরিমাণ কম বা এটা কি পরিমাণ বেশি সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এইজের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট হচ্ছে 0.9639। সো ওয়ান থেকে ডিফারেন্স কত? 4% বা 0.04। তাহলে বলা যাচ্ছে যে প্রত্যেক বছর ইনক্রিজের কারণে, যে কারোর বয়স যদি, একজনের বয়স হচ্ছে 28 আর একজনের বয়স হচ্ছে 29, 29 বছর বয়সী মানুষটার সার্ভাইভ করার অডস 4% গ্রেটার দেন দ্য 28 বছরের মানুষ। সো ইচ ইয়ার ইনক্রিজেস, ইনক্রিজ ইন এজ, ডিক সরি ডিক্রিজ সরি 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 পয়েন্ট সরি 0.96। তো সো কমে গেছে। যখনই এইজ বাড়তেছে তাহলে হচ্ছে তখন আমাদের এটা 4% করে কমবে। তো এটা যদি 1.04 হইতো সেক্ষেত্রে আমরা বলতাম যে ইনক্রিজ হবে। এখানে কিন্তু আমাদের সাইনটাও নেগেটিভ ছিল। সো বয়স বাড়ার সাথে সাথে এটা কমতেছে। সো ওয়ান থেকে এটা মাইনাস করে আমরা পাবো হচ্ছে কত পার্সেন্ট করে বাড়বে বা কমবে। অ্যান্ড ফ্যারেটে এসে একটু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এখানে ভ্যালুটা একদম প্রায় ওয়ান বলা যেতে পারে, যে 1.0005। সো এটার মিনিং কি? সো এটার মিনিং হচ্ছে যে আসলে এখানে কোনো মিনিংফুল কোনো প্রভাব আমরা দেখতেছি না। আমরা যদি এই কোএফিসিয়েন্ট টেবিলটা যাই, ফেয়ারের বরাবর পি ভ্যালু পাবো হচ্ছে 0.805। সো এর মানে হচ্ছে এখানে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা আসলে জিরো থেকে স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট না। সো এটা জিরো হওয়ার চান্সই বেশি। সো এটা জিরো হইতে পারে এবং এটা স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট না। সো 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 এটা ইনসিগনিফিকেন্ট আসছে কোএফিসিয়েন্টটা। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সো আমি যদি এখন এই মডেল থেকে ফেয়ারটা বাদও দিয়ে দিই, তাতেও কিন্তু আমাদের এআইসি খুব একটা আহ, বেড়ে যাওয়ার কথা না। তো আমি আমি এটা বাদ দিয়ে দেখি। বাদ দিলাম। আচ্ছা, এত কিছু আসলো কেন? সো এখানে আসলো হচ্ছে 655। আগে কত ছিল? 657। সো খুব যে মাত্র 2 পয়েন্ট কমছে তাতে তো আসলে মানে বাড়ছে তাতে তো আসলে কিছু আসে যায় না। ও না, আমি যখন একটা বাদ দিয়ে দিচ্ছি সে অ্যাকচুয়ালি কমে গেছে, 655 হয়ে গেছে। তো আমাদের মডেলটা আসলে আরো ভালো হয়ে গেছে, তাই না? তো ভালো হয়েছে, সমস্যা কি? তো একটা ভেরিয়েবল বাদ দিয়ে গেলাম। আমি যদি এখন চেক করি অন্য একটা ভেরিয়েবল এড করি ডেটা সেটে, টাইটানিক ডেটা ফ্রেমে কি কি ছিল আর চেক করি। এখানে এমবার্ক। সো এমবার্ক মানে হচ্ছে কোন পোর্ট থেকে সে শিপে উঠছে এরকম কিছু মনে হয় ছিল। সো এমবার্কটা কি কি ছিল একটু দেখে নিই। টেবিল, ডেটা, $, এমবার্ক। এখানে আসলে সি কিউ এস তিনটা, আর টু মানে কি বুঝতেছি না, দুইটা খালি দেখা যাচ্ছে। আচ্ছা, দুইটাতে কিছু লেখা হয় নাই। সো লেখা হয় নাই যেহেতু এটাকে আমি বাদ দিয়ে দিব। তো এখানে আমি চাচ্ছি এমবার্কটাকে নিতে। তো আমি নিব এমবার্কড। তারপর এটা কমেন্ট আউট করে দিই। ফিল্টারের মধ্যে গিয়ে এমবার্কড নট ইকুয়াল টু দিস, মানে এটা খালি, যে আসলে কি হিসেবে খালি আছে তা তো বুঝতে পারতেছি না। তো আমি যেটা করব সেটা হচ্ছে ইউনিক ডেটা $, এমবার্কড। আচ্ছা, so সে আসলে এন হিসেবেও নাই, সে জাস্ট একটা কোড হিসেবে আছে। So আমি কোড হিসেবে দিয়ে দিলাম। সো যেসব জায়গাতে এমবার্ক নট ইকুয়াল টু দিস কোড, সেই সব জায়গাগুলোকে বাদ দিয়ে দিবেন, সেই সব জায়গাকে শুধু সিলেক্ট করবেন। সো এইভাবে আমি কাজটা সিলেক্ট করে নিলাম ডেটাটাকে। সো ডেটাতে এখন কি আছে? এমবার্কড আছে এবং এটার মধ্যে সেটা নাই। ওকে, ঠিক আছে। সো নতুন করে অ্যাড করলাম এইজ, এটার সাথে হচ্ছে এমবার্কটা দিয়ে দিচ্ছি।
সো এটা রান দিলাম, সামারিটা চেক করি। সামারি চেক করলে দেখতে পাচ্ছি এমবার্কডে আমাদের ক্যাটাগরি ছিল এস সি কিউ। এখানে আউটপুটে আসছে কিউ এস, সিটাকে রেফারেন্স ধরে নিছে, তার মানে বাই ডিফল্ট প্রথম যেটা আছে সেটাকে রেফারেন্স ধরে নেওয়া হচ্ছে। তো সেটাকে রেফারেন্স ধরে নিয়ে এই জিনিসটা করলো, বাট আমাদের মডেলটা যে খুব ভালো হয়ে গেছে তা কিন্তু না। তো 654.75, বাট আগে কত ছিল যখন এমবারটা অ্যাড করে নেই, এখানে এমবারটা ছিল না, সেখানে এআইসির ভ্যালু ছিল 655.29। সো মডেলটা খুব একটা ভালো হয় নাই, এবং সেটা কিন্তু আরেকটা জায়গাতে রিফ্লেক্ট হচ্ছে, সেটা হলো এমবার্কের যে কোফিশিয়েন্ট গুলো, সেই কোফিশিয়েন্ট গুলো তো এটা রিফ্লেক্ট হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে এটা একটা ডট। সো একটা ডটের মানে হচ্ছে এটা 10% লেভেলে সিগনিফিকেন্ট। সো এই ডটটা হচ্ছে 0.1 এবং 0.5-এর মাঝখানে। সো তার মানে হচ্ছে এখানে যে পি ভ্যালুটা আছে, এই পি ভ্যালুটা 0.5-এর চেয়ে বড়, কিন্তু 0.1-এর চেয়ে ছোট। সেই জন্য হচ্ছে এখানে একটা ডট। এখানে যে তিনটা ডট দেওয়া, এটার মানে হচ্ছে এই পি ভ্যালুটা, এই পি ভ্যালুটা 0 এবং 0.001-এর মাঝখানে। সো এটা অবভিয়াসলি 0.01-এর চেয়েও ছোট। সো এই 0.01টা এইখানে, সো এটার থেকে তো অবশ্যই এটা ছোট হবে। সো এই সিগনিফিকেন্স কোডসগুলো আসলে সেই জিনিসটা ইন্ডিকেট করে। So যদি দুইটা দুইটা ডট থাকে, এইখানে যদি দুইটা স্টার থাকে, সরি দুইটা স্টার থাকে, তার মিনিং হচ্ছে এই পাশে যে পি ভ্যালুটা আছে সেই পি ভ্যালুটা অ্যাকচুয়ালি 0.001 এবং 0.01-এর চেয়ে ছোট। তো সেক্ষেত্রে কমেন্ট করা যাবে যে সেটা 1% লেভেলে সিগনিফিকেন্ট। আর এখানে এইটা হচ্ছে 10% লেভেলে সিগনিফিকেন্ট, কারণ এটাই এই রেঞ্জের মধ্যে আছে। যাই হোক, তো এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে এখানে যে ভেরিয়েবলটা অ্যাড করলাম আমি মাত্র, সে আসলে খুব যে ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে তেমন না। তো এটাকে আমি বাদ দিয়ে ফেলতে পারি। তো আমি শুধু এই তিনটা নিয়েই কাজ করি, এইখানেও তিনটাই রাখি, এটা বাদ দিয়ে দিই, এখান থেকেও এটা সরাই দিই, তাহলে আমাদের কোডগুলো সুন্দর থাকলো। এবং আপনারা যেটা করতে পারেন এই ধরনের কাজ করার সময়, আপনি গিট হাব ইউজ করেন বা গিট ইউজ করেন, ভার্সন কন্ট্রোল করেন। আপনারা এক এক দিন এক একটা ক্লাস কাজ করবেন, কোডগুলো যেন মানে ভার্সনগুলো থাকে। ধরেন আমি যে মাত্র কাজটা করলাম, একটা দিয়ে চেক করলাম, তারপর আবার বাদ দিয়ে দিলাম, তো মাঝখানে যে কোডটা আমি লিখছিলাম সেটা হয়তো পরবর্তীতে ইউজফুল হইতে পারে, আমি হয়তো ব্যাক করে দেখবো যে ঠিক আছে এটা কি ছিল। বাট এখন যে আমি রিমুভ করে দিলাম সেটা কিন্তু এখন আর নাই। সো আমি যদি ভার্সনটা কন্ট্রোল করতাম, ওইটা একবার রান দিয়ে দেখলাম, দেন আবার এটা ফাইনাল করলাম, দেন এটা চেক করলাম, তো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো, পরবর্তীতে কোডটা পাওয়া যেত। তো এটা রান দিলাম, কোফিশিয়েন্ট এরকম। সো আমাদের এই ছিল ইন্টারপ্রিটেশন, এই ছিল মডেল আর আউটপুট। সো পরবর্তীতে যখন আমরা কোনো কাজ করব অন্য কোনো ডেটা সেট নিয়ে, অবশ্যই চেষ্টা করবেন আহ, আহ, মানে নতুন একটা ডেটা নিতে, ক্যাকেল থেকে হোক বা আহ, কি বলে কিউসি মেশিন লার্নিং, ইউসি মেশিন লার্নিং রিপোজিটরি সেটাই হোক। ওখানে গেলে হচ্ছে আমি একটা সোর্স দিয়ে দিই, ইউসি মেশিন লার্নিং রিপোজিটরি, সরি ইউসি না ইউসিআই, কিউটি। সো আচ্ছা, একটা নিউ ইন্টারফেস নিচ্ছে। সো এখানে হচ্ছে আপনারা প্রচুর ডেটা পাবেন, সুন্দর সুন্দর। ভিউ ডেটা সেটসে গেলে এখানে আপনার টাস্কের উপর বেস করে বিভিন্ন ডেটা সেট পাবেন, যেমন ক্লাসিফিকেশন টাস্কের জন্য ডেটাগুলো ক্লিক করলে পেয়ে যাবেন। সো ধরেন হার্ট ডিজিজ ডেটা সেট আছে এখানে, ওয়াইন কোয়ালিটি, ব্রেস্ট ক্যান্সার ওয়াইন, তারপর স্টুডেন্ট পারফরমেন্স, এরকম বেশ কিছু ডেটা আছে। So আপনারা এগুলো নামাবেন, নামে হচ্ছে নিজের এক্সপ্লোর করে দেখবেন ডেটাগুলো কিভাবে কি করা পসিবল। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। সবসময় যে মডেলিং করতে হবে এমন কোনো কথা নাই, মডেলিং হচ্ছে সবার লাস্ট স্টেজ। ম্যাক্সিমাম সময় যাবে হচ্ছে এক্সপ্লোরেটরি অ্যানালাইসিসে, যে আপনি মানে এভারেজ বের করবেন, বিভিন্ন প্লট বানাবেন, তারপরে ডেটা ক্লিন করবেন। ক্লিন করার মধ্যে প্রচুর টাইম যায়। ক্লিন বলতে বোঝাচ্ছি যে মিসিং গুলাকে সরানো, কোনো কিছু মানে ভুলভাবে লেখা আছে কিনা। ধরেন ফিমেল, কোন একজন ফিমেল লিখে রাখছে ক্যাপিটাল আর একজন লিখে রাখছে ছোট হাতের, মানে তো এখানে ঝামেলা হবে, মাল্টিপল ক্যাটাগরি হয়ে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? সো আমাদের মডেল তৈরি করা শেষ, এখন আমরা একটু প্রেডিক্ট করব। সো প্রেডিক্ট করার আগে আমরা একটু একটা ডামি ভেরিয়েবল মানে ডেটা সেট তৈরি করে নিই। যেমন আমাদের কাছে যদিও একটা টেস্ট ডেটা সেট ছিল, মনে আছে কিনা, সেটা দিয়েও কাজ করব, বাট আগে একটা ছোট ডেটা সেট নিয়ে বুঝাই দিই যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। সো এখানে আমরা যে ডেটা সেটটা তৈরি করলাম, সেখানে ভেরিয়েবলগুলোকে এক্স্যাক্টলি সেম ডেটা টাইপের হইতে হবে, যে ডেটাটা দিয়ে আমরা মডেলটা ট্রেন করছি।
সো এখানে এখানে যে আমরা ডেটাটাকে পাস করে দিলাম, যেটা দিয়ে আমরা এই মোটরটা ট্রেন করলাম এখানে, এক্স্যাক্টলি সেম ডেটা টাইপ হইতে হবে। সো ডেটাতে কি কোনটা কি হিসেবে আছে আমরা একটু দেখে নিই পাশে। সো প্যাসেঞ্জার ক্লাস, এটা 1 2 3 প্যাসেঞ্জার ক্লাস আসলে নাম্বারই আছে, ঠিক আছে। এইটা ফ্যাক্টরে আছে, এখানে এটা ফ্যাক্টরে আছে। এইচটা নাম্বারে থাকার কথা, এখানে নাম্বারে আছে। ফেয়ারটা নাম্বারে থাকার কথা, এটা নাম্বার আছে। তো সব সব ঠিকঠাক। তো এটাকে আমি ফার্স্টে সেভ করে নিচ্ছি। তো নিউ ডেটা, একটা ডেটা ফ্রেমে হচ্ছে আমাদের ডেটাটা সেভ হয়ে গেছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সার্ভাইভার প্রবাবিলিটি কিরকম সেটা জানা। সো আমি কয়েকটা জিনিস এখান থেকে পেতে পারি এই মডেলের ইয়ে থেকে, আমরা মডেলটার ফিট থেকে আমরা সেটা পেতে পারি। তো কয়েকটা জিনিস হচ্ছে, প্রথমত আমরা লিঙ্ক ফাংশনের যে আউটপুটটা সেটা পেতে পারি $সাইন দিয়ে লিঙ্কের মধ্যে। সো প্রেডিক্ট ফাংশনটা গতকালকে, $সাইন দিয়ে লিঙ্ক না, সরি, টাইপ ইকুয়াল টু লিঙ্কের মধ্যে, এটা তো আমি অ্যাসাইন করলাম এখানে। তো গতদিন আমরা প্রেডিক্ট ফাংশনটার ইউজ দেখছিলাম, যে প্রেডিক্ট ফাংশনটার ভিতরে আমরা যে মডেলটা ফিট করলাম সেটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে নিউ ডাটাটা দিয়ে দিচ্ছি। তাহলে দিলেই হচ্ছে সে ওই ডেটা সেটের জন্য যে রেসপন্স ভেরিয়েবলগুলো ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে দিবে। তো এখানে এক্সট্রা করে যেটা অ্যাড হচ্ছে এখন সেটা হইলো টাইপ। সো টাইপ আর্গুমেন্টে আমরা লিঙ্ক ইউজ করতে পারি, রেসপন্স ইউজ করতে পারি এবং টার্মস ইউজ করতে পারি। তো প্রেডিক্ট আমরা যদি লিঙ্ক ইউজ করি, তাহলে আমাদের আউটপুটগুলো হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে থাকবে। তো এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি 0.1374, 1.55 সামথিং, মাইনাস সামথিং। সো এইগুলো তো আমাদের সেই 1 আর 0 না, আমরা তো সাকসেস কিংবা ফেলিউর পাই নাই। তো এটার মানে কি? এটার মানে আসতেছি একটু পরে। আচ্ছা, ও নিচে তো অনেক কোড আছে, একটু দ্রুত করতে হবে। সো আমি তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে এই নিউ ডাটাতে একটা নতুন কলাম এড করব লিঙ্ক নামে। তারপর দেখবো যে আসলে এখানে কি কি আছে। সো আমি প্রেডিক্ট ফাংশনের আউটপুটটাকে, এই যে আউটপুট তিনটাকে লিঙ্কের মাঝে দিয়ে দিচ্ছি একটা কলাম। সেই কলামটা অ্যাড হবে, তারপর হচ্ছে সেটা আমরা শো করব। সো এই হচ্ছে আমাদের আউটপুটটা। প্যাসেঞ্জার ক্লাস 1 থাকলে সেটা যদি মেল হয়, বয়স যদি 30 হয়, ফেয়ার যদি 100 হয়, সেক্ষেত্রে লিঙ্ক ফাংশনের আউটপুটটা কি। সো আমরা কিন্তু এখনো এই কি হবে মানে প্রবাবিলিটিটা কি, সে কি ইয়েস সাকসেস মানে সার্ভাইভ করবে নাকি করবে না সেটা এখনো পাই নাই। তো সেটার জন্য আমরা যাচ্ছি এখন রেসপন্সে। টাইপ ইকুয়াল টু যদি রেসপন্স দেই তাহলে আমাদের আউটপুটটা কি হয় সেটা দেখেন। তো সেটা হচ্ছে আমাদের সেই লগটস। সো এই হচ্ছে 0.5343। সো এই যে ভ্যালুগুলো দেখতেছি আমরা, এই ভ্যালুগুলো হচ্ছে এক্স্যাক্টলি এই আউটপুট, ঠিক আছে। সো লগ অফ অডস, এই আউটপুটটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি 0.5343109। সো মডেলটা অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে সেটা হইলো, এখানে যে এখানে যে ইন্টারসেপ্ট আছে, ধরেন এইটা, সো সেটার সাথে হচ্ছে কোফিশিয়েন্ট। সো প্রথমে হচ্ছে কোফিশিয়েন্ট, তারপর হচ্ছে প্লাস প্যাসেঞ্জার ক্লাস কি ছিল প্রথম জনের জন্য, 1 ছিল। সো প্রথম জনের জন্য 1 ছিল, 1 × 1 এর কোফিশিয়েন্ট, সো কোফিশিয়েন্ট ছিল এটা। তারপর হচ্ছে এটা। সো যদি সে ফিমেল হয়, এখন প্রথম জন কি ফিমেল ছিল না, সে প্রথম জন মেল ছিল। তো মেল ছিল যেহেতু, সেই জন্য হচ্ছে এখানে 0 × দিস। আর তারপর হচ্ছে এইজ, এইজ ছিল হচ্ছে 30। সো +30 × এইজের কোফিশিয়েন্ট, সো এইজের কোফিশিয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, ফেয়ার কোথায়? আচ্ছা, ফেয়ার দিয়ে তো ফেয়ারটাকে তো পরে বাদ দিয়ে দিছি। সো ফেয়ারটা অ্যাকচুয়ালি আর কাজে লাগবে না। সো এটা ছাড়াই এখন রাঁধি। তো আমাদের ভ্যালুটা কত আসলো? 0.13743। আচ্ছা, সেম আসলো না কেন? ফেয়ারটা কি নিচ্ছে নাকি? একটু, 1 মিনিট। মডেলে তো ছিল না, মডেলে ফেয়ার ছিল না। নিউ ডাটা থেকে ফেয়ারটা বাদ দিয়ে দিই। 13765343109।
আচ্ছা, সরি, রেসপন্স অ্যাকচুয়ালি আমাকে শুধু মানে লগ আউটস দিচ্ছে না। সো এখানে দেখেন ভেতরে তো পি আছে, তাই না? সে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ সার্ভাইভাল দিচ্ছে। সে পুরাটা দিচ্ছে না, সে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ সার্ভাইভাল দিচ্ছে। সো এখানে যেটা হচ্ছে সেটা হলো এই লিঙ্ক ফাংশনের যে ভ্যালুটা ছিল, কোথায় লিঙ্কের ভ্যালুটা ছিল, লিঙ্কে। সো এইটা ছিল লিঙ্কে। সো লিঙ্কের যে ভ্যালুটা ছিল সেটা ছিল হচ্ছে এই পুরাটা। সো সেইখান থেকে সে আসলে এই প্রেডিক্টেড প্রবাবিলিটি মানে পি এর ভ্যালুটা, সে পি এর ভ্যালুটা সেখান থেকে বের করে নিছে যখন আমি সেখানে টাইপ ইকুয়াল টু রেসপন্স ইউজ করলাম। So, আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি রেসপন্সটা নিয়েই হবে। রেসপন্সটা থেকেই আমরা কন্ডিশনের উপর বেস করে যদি 0.5-এর উপরে হয় সেক্ষেত্রে সার্ভাইভড, 0.5-এর নিচে হয় সেক্ষেত্রে নট সার্ভাইভড, এরকম দিয়ে দিব। সো থ্রেশহোল্ডটা ইউজুয়ালি 0.5-ই ধরা হয়। আর একটা হচ্ছে টার্মস। সো এই বিষয়গুলো মানে কি, কোনটার মানে কি? সো প্রেডিক্ট করে যে আমরা কয়েকটা জিনিস পেলাম, এক একটা মানে এক এক রকম। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রেডিক্টেড প্রবাবিলিটিটা বের করা, বা টাইপ ইকুয়াল টু রেসপন্স। সো লিঙ্কের কাজটা আমরা সরাসরি ইউজ করতে পারি না, বা টাইপ অফ টার্মসের কাজটা সরাসরি ইউজ করতে পারি না। আমরা সরাসরি এটাকে ইউজ করতে পারি কারণ এখান থেকে আমরা পরবর্তীতে কন্ডিশনের উপর বেস করে সার্ভাইভ করছে নাকি করে নাই সেটা পেয়ে যাই। এখন বাট আমি বলে রাখি কোনটার মানে কি। এই টার্মসটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলে যে প্যাসেঞ্জার ক্লাস 1 হওয়ার কারণে এইটা রেফারেন্স থেকে কতটুকু বেড়ে গেছে বা কমে গেছে সেই ইনফরমেশনটা দিচ্ছে। সো প্যাসেঞ্জার ক্লাস 1 থাকার কারণে সেটা হচ্ছে মানে সার্ভাইভাল প্রবাবিলিটি 1.59 মানে বাড়ছে। 2 থাকার কারণে একটু কম, তার চেয়ে কম। 3 থাকার কারণে আর একটু কম। সো বেস থেকে কিরকম কম বেশি সেই ইনফরমেশনগুলো এখানে থাকে। বাট এগুলোকে আমরা ইগনোর করতে পারি, এইটা আর এটাকে ইগনোর করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে রেসপন্স। সো এখন আমরা একটু ইভালুয়েট করব মডেলটাকে। আচ্ছা, ইভালুয়েট করার আগে ট্রেইনড টেস্ট ডেটার উপরেও আমাদের আউটপুটটা কীরকম হয় সেটা দেখে নিই। সো টেস্ট ডেট টাইট টেস্ট হয়ে গেল। সো টেস্ট ডেটাতে আমাদের টেস্টিং ডেটা সেটটা আছে, সেখানে অনেক মিসিং আছে। সো সেগুলো প্রবলেম ক্রিয়েট করবে কিনা আমি শিওর না এখন। করা উচিত ইউজুয়ালি হচ্ছে আমি কমপ্লিট কেসগুলো নিয়ে নিই। হ্যাঁ। সো প্রেডিক্ট মডেল টেস্ট ড্যাট। সো সেখানে সব সেম থাকার কথা, ভেরিয়েবলের নাম এবং ডেটা সেট। সেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। যদি সমস্যা হয় সেক্ষেত্রে পরবর্তীতে আবার বেক করবো এখানে। টাইপ ইকুয়াল টু হচ্ছে রেসপন্স। তো সে আমাকে ওই রেসপন্স মানে প্রবাবিলিটিটা দিয়ে দিল। সো এই সবগুলোই হচ্ছে 0 থেকে 1-এর মাঝে থাকবে। আমি চাইলে চেক করতে পারি যে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, কিংবা সামারি কত। তো সেইখানে হচ্ছে আমি সরাসরি পেয়ে যাব। সো মিনিমাম হচ্ছে 0.02, ম্যাক্সিমাম হচ্ছে 0.95। সো প্রবাবিলিটিটা 0 থেকে 1-এর মাঝেই আছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে টেস্ট ডেটের মধ্যে প্রেডিক্টেড, সেখানে সামারিটা, সামারি না সরি প্রেডিকশনটা দিয়ে দিব। সো টেস্ট ডেটটা এখন চেক করি। সো ডেটা সেটের মাঝে সবার লাস্টে প্রেডিক্টেড একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে, এবং সেইখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অফ সার্ভাইভাল। সো এই যে অবজারভেশনটা আছে, প্যাসেঞ্জার আইডিটা আছে 894, তার সার্ভাইভাল প্রবাবিলিটি হচ্ছে 8%। তারপর এই ব্যক্তির সার্ভাইভাল প্রবাবিলিটি হচ্ছে 59%। সো সেখানে দেখা যাচ্ছে 886 নাম্বার অবজারভেশন। সো এইটাকেই আমি এখন, বা ইউজুয়ালি সফটওয়্যারগুলো যেটা করে, এই প্রবাবিলিটিটাকেই এই ফেলসের মাধ্যমে আমি আবার নতুন একটা ডেটা সেট মানে কলাম ক্রিয়েট করি, সার্ভাইভড এই নাম দিয়ে। আচ্ছা, এই নামে মনে হয় অলরেডি আছে নাকি? নাই। সো সার্ভাইভড ইফ এলস। তো ইফ এলসে কি থাকবে, প্রেডিক্টেডটা যদি এইটা গ্রেটার দেন নট ইকুয়াল টু 0.5 হয় সেক্ষেত্রে আমি এখানে জাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু ধরলাম। সো নট নেসেসারিলি যে এইটাই ধরতে হবে, চাইলে এটা এরকম ধরা যায়, সার্ভাইভড অর নট সার্ভাইভড। যদি এরকম হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। সো এটা রান দিলাম। তো টেস্ট ডেটের মধ্যে আমাদের নতুন একটা ক্রিয়েট হয়ে গেল কলাম, সেখানে আমাদের দেখাচ্ছে সার্ভাইভড অর নট। সো নো, নো, তারপর হচ্ছে এইভাবে এখানে একটা ইয়েস, তারপর এখানে আবার একটা ইয়েস,
সো বেসড অন দিস প্রবাবিলিটি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভাইভড হবে কি হবে না সেটা পাচ্ছি। সো এই যেখানে মিসিং ছিল, এই যেখানে মিসিং ছিল, সো সে প্রবাবিলিটি, সরি, এখানে সে ক্যালকুলেট করতে পারে নাই কেন? সে প্রেডিক্ট করতে পারে নাই কারণ হচ্ছে খুব সম্ভবত এইচটাতে হচ্ছে এখানে মিসিং। সো সেই কারণে সে ওইখানে প্রেডিক্ট করতে পারে নাই। সো টেস্টিং ডেটা সেটেও মিসিং ভ্যালু ইম্পিউট করে নিতে হবে যদি এই ধরনের প্রবলেম অ্যারেজ করে। সো এইভাবেই আসলে আমরা এই মানে পুরা কাজটা করি, ভেতরে কাজটা হয়। তো এখন আমরা ইভালুয়েশন মেট্রিক্স গুলো দেখি, কি কি আছে আমরা ইভালুয়েট করার জন্য। সো অ্যাকচুয়াল যে মডেলটা ছিল, সেই মডেলের মধ্যেই আমরা চাচ্ছি যে আহ, কিরকম পারফরমেন্স করতেছে সেটা জানার জন্য। সেই জন্য আমি মডেলের থেকেই সরাসরি টাইপ ইকুয়াল টু রেসপন্স দিয়ে দিলাম। সো প্রেডিক্ট ফাংশনটার মধ্যে আমি যদি মডেলের পরে সরাসরি টাইপ ইকুয়াল টু রেসপন্স দিয়ে দিই, কোনো ধরনের ডাটা না দিয়ে, তাহলে আমাকে যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে জাস্ট অ্যাকচুয়াল ডেটার প্রবাবিলিটি। সো আমি যদি এখানে নতুন ডেটার উপর দেখতে চাই, সেক্ষেত্রে আমার ডেটার নামটা দিয়ে দিতে হবে। ওই যেমন আগে ছিল নিউ ডেটা, নাম কি ছিল, নিউ ডেটা। তখন কিন্তু আমরা এটার নাম দিয়ে দিয়েছিলাম, বাট যখন আমি নামটা দিব না, তখন আমাকে যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে যেই ডেটা দিয়ে মডেলটা ট্রেন করা হয়েছে সেই ডেটারই প্রবাবিলিটি অফ, মানে প্রবাবিলিটি অফ সার্ভাইভাল। সো প্রেডিক্ট ফাংশনটা দিয়ে তো আমরা প্রবাবিলিটি অফ সার্ভাইভাল পাচ্ছি, বাট আমাদের দরকার জিরো অথবা ওয়ান। সো ওয়ান মানে হচ্ছে সার্ভাইভ করলো, জিরো মানে হচ্ছে সার্ভাইভ করে নাই। তো সেক্ষেত্রে আমি সিমিলারলি ফেলসের ভেতর এই কন্ডিশনটা দিয়ে দিলাম। সো যদি কন্ডিশনটা ফিল আপ করে সেক্ষেত্রে ওয়ান, ওয়ান ফর সার্ভাইভাল, আদারওয়াইজ জিরো। সো এটা রান দিয়ে দিলে আমাদের একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে প্রেডিক্টেড, প্রেডিক্টেড ক্লাস নামে। সো সেটা দিয়ে আমরা পরবর্তীতে ক্লাস কাজ করব। সেটা রান দিলাম। রান দিলে আমি যদি একটু দেখে নেই টেবিল অফ প্রেডিক্টেড ক্লাস কি হচ্ছে। সো 439টা অবজারভেশনকে আমার মডেলটা প্রেডিক্ট করছে যে তারা সার্ভাইভ করতে পারবে না। আর 275 জনকে এই মডেলটা প্রেডিক্ট করছে যে তারা সার্ভাইভ করবে। আর অ্যাকচুয়ালি কেমন ছিল সিনারিওটা? টেবিল ডেটা সার্ভাইভড, অ্যাকচুয়ালি 424 জন ছিল যারা সার্ভাইভ করতে পারে নাই, 290 জন ছিল যারা সার্ভাইভ করতে পারছে। তো আমি যদি এখন একটা ক্রস টেবিল দেখি, টেবিল প্রেডিক্টেড ক্লাস প্রথমে দিলাম, আর ডেটা অফ সার্ভাইভড পরে দিলাম, তাহলে কি পাচ্ছি? প্রেডিক্টেড কাজগুলো হচ্ছে এই নিচের দিকে। সো এখানে যে মাঝখানের জিনিসটা ক্রস করলো জিরো, জিরোতে। সো এরা হচ্ছে অ্যাকচুয়াল আর এরা হচ্ছে প্রেডিক্ট করছে। সো 356 জনকে এই মডেল প্রেডিক্ট করছে যারা অ্যাকচুয়ালি মারা যাবে, এবং অ্যাকচুয়ালি তারা মারা গেছিল। আর 207 জনকে এই মডেলটা প্রেডিক্ট করছে যে তারা আসলে সার্ভাইভ করতে পারবে, আর তারা আসলেই সার্ভাইভ করতে পারছিল। কিন্তু 83 জন এবং 68 জনকে মিস ক্লাসিফিকেশন করা হয়েছে। সো এই 83 জন মানে হচ্ছে যে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে তারা আসলে মারা যাবে, বাট অ্যাকচুয়ালি তারা মারা যায় নাই, সার্ভাইভ করতে পারছে। আর স্টেট মানে হচ্ছে যে তারা আসলে মারা গেছে, বাট মডেল বলছে যে তারা আসলে সার্ভাইভ করে গেছে। সো এই দুইটা হচ্ছে মিসক্লাসিফিকেশন। সো কথা হচ্ছে এইভাবে তো আর কাজটা করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যারেট একটা প্যাকেজ আছে, এটা হচ্ছে, এটার ভেতরে অনেকগুলা ইউজফুল ফাংশন আছে, তাদের মধ্যে একটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এই কনফিউশন ম্যাট্রিক্সের সিটা ছোট হাতের বাট এমটা হচ্ছে ক্যাপিটাল। এটা অনেক সময় ভুল হয়ে যায়। তো ভুলটা যেন না হয় সেই জন্য হচ্ছে আমি জাস্ট ক্যারেট লিখে দেন ট্যাবে দিয়ে দিই, কনফিউশন ম্যাট্রিক্সটা চলে আসে, মানে হ্যাঁ, চলে আসছে। তো এই কাজটা আর কি আমি করি। সো কনফিউশন ম্যাট্রিক্সের লেআউটটা কেমন? সো লেআউটটা হচ্ছে আমাদেরকে এখানে দুইটা দিতে হবে, দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সার্ভাইভালের ডেটাটা কোন কোন জায়গায় আছে, ডেটাটা যে ডেটা দিয়ে আমি ট্রেন করলাম। সো ডেটা $সাইন সার্ভাইভড, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন। আরেকটা হচ্ছে প্রেডিক্টেড ইনফরমেশন। সো এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ইনফরমেশনটা যেটা প্রেডিক্টেড ক্লাস দেয়া। প্রেডিক্টেড ক্লাস এটা হচ্ছে সেই ইনফরমেশনটা। সো এটাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করে নিছি, কারণ আমি সার্ভাইভটাকেও কিন্তু ফ্যাক্টরে কনভার্ট করে নিয়েছিলাম, মনে আছে কিনা শুরুর দিকে। তো সেই জন্য হচ্ছে এখানে দুইটাকেই সেম ডেটা টাইপে নিয়ে যেতে হবে, সেম ডেটা টাইপে নিয়ে যেতে হবে, তাতে তাহলে হচ্ছে জিনিসটা
ঠিকভাবে কাজ করবে, নইলে একটা এরর দিবে। এররটা কিভাবে আমি বুঝাই দিই। ফ্যাক্টর না করে রান দিলাম। তো আমাকে রেফারেন্স এখানে এররে বললো যে ডেটা এন্ড রেফারেন্স শুড বি ফ্যাক্টরস উইথ দ্য সেম লেভেলস। সো দ্যাটস ইট, শুড বি ফ্যাক্টরস। সেই জন্য এটাকে ফ্যাক্টরে কনভার্ট করে নিলাম, দেন রান দিলাম। সো রান দিলে আমাদেরকে সে এক্সট্রা বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে। প্রথমত হচ্ছে আমরা অ্যাকুরেসিটা পাচ্ছি, দেন 95% কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য অ্যাকুরেসি পাচ্ছি, দেন নো ইনফরমেশন রেট, এরকম বেশ কিছু মেজারমেন্ট পাচ্ছি। তারপরে আরেকটা ওয়ে আছে এই কনফিউশন ম্যাট্রিক্সটা পাওয়ার, এবং এটা পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে ডোমেইনের উপরে। এক এক ডোমেইনে এক এক রকম ইউজ করা হয়। যেমন এখানে দেখেন সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। সো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স বা মেডিকেল ডেটা সায়েন্স রিলেটেড কাজের ক্ষেত্রে। আর আমি যদি অন্য একটা স্টাইল দেখি, যেখানে যদি মোড ইকুয়াল টু প্রিসিশন অর রিকল আন্ডারস্কোর রিকল দিয়ে দেন, মানে প্রেক রিকল মোডের মধ্যে যদি এইটা দেন, তাহলে সে আবার আমাকে অন্য কিছু মেজারমেন্ট দিবে। সো এই মেজারমেন্টগুলো আবার অন্য একটা ডোমেইনে, ধরেন আপনারা মেশিন লার্নিং ইউজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এটা বেশি কাজে থাকে। তো এখানে প্রিসিশন আছে, রিকল আছে, F1 স্কোর আছে, প্রিভ্যালেন্স, ডিটেকশন রেট, এরকম বেশ কিছু ইনফরমেশন আছে। সো প্রত্যেকটারই আলাদা আলাদা মানে মিনিং আছে, এবং যখন মডেলটা রিভলিউট করা হয় প্রত্যেকটারই প্রত্যেকটার দিকে হচ্ছে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। So এখন আমরা দেখি কোনটার মিনিং কি। সো প্রথমেই যেটা আছে, আমি এটা ছোট করে দিই, তো দুইটাই পাশাপাশি। সো প্রথম দিকের বেশ কয়েকটা লাইন সেম, এখান থেকে কাপ্পা ম্যাকনেমার টেস্ট, হ্যাঁ এই পর্যন্ত। সো ম্যাকনেমার টেস্ট পর্যন্ত হচ্ছে দুইটার ক্ষেত্রেই সেম। প্রথমে হচ্ছে আমাদের ক্রস টেবুলেশন বা কনফিউশন ম্যাট্রিক্স। সো এই কনফিউশন ম্যাট্রিক্সটাতে আমরা রেফারেন্স বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি কত, আর প্রেডিকশন বলতে বোঝাচ্ছি যে প্রেডিক্টেড ইনফরমেশনটা, ফ্রিকোয়েন্সিটা কেমন। সো প্রেডিক্ট করতেছে এরকম, বাট অ্যাকচুয়ালি রেফারেন্স হচ্ছে এরকম। সো সেক্ষেত্রে 68 জন আছে এই জায়গাতে। সো এই ফ্রিকোয়েন্সি গুলাই কিন্তু এই সবগুলোর ক্যালকুলেশনে ইউজ হচ্ছে বিভিন্নভাবে। কারণ আমরা আসলে এই ফ্রিকোয়েন্সির দিকে তাকায় অনেক কিছু বুঝতে পারি না, যেগুলো হচ্ছে এই ভ্যালুগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। তো প্রথমে হচ্ছে অ্যাকুরেসি। আচ্ছা, এটা স্লাইডে আছে, আমাদের স্লাইডে চলে যাই। ও আচ্ছা, ওই মডেলগুলো যে তৈরি করলাম সেইগুলোর ওই এক্সপ্লানেশন এখানে আছে, ভেরিয়েবল কোনটার মিনিং কি। তো এগুলো একটু কষ্ট করে দেখে নিন স্লাইড থেকে পরবর্তীতে। আচ্ছা, আর ক্যারেট প্যাকেজের যে ভেরিয়েবলটা আমি ইউজ করলাম কনফিউশন ম্যাট্রিক্স, তো এই কনফিউশন ম্যাট্রিক্সের ডিটেলস তাদের মানে ওই লিঙ্কে আছে, সেখানে গেলে পাবেন। আর এই ফর্মুলাগুলো আর কি ইউজ করা হয় এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো প্রথম যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ওই কনফিউশন ম্যাট্রিক্সটা। সো ইভেন্ট অ্যান্ড রেফারেন্স ইভেন্ট, সো এটাকে আমাদের ক্ষেত্রে হচ্ছে যে সার্ভাইভ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে ইভেন্ট, সার্ভ করতে পারে না সেক্ষেত্রে পারে না, মানে নো ইভেন্ট। সো এইগুলোকে আমরা এ বি সি ডি দিয়ে যদি ডিফাইন করি, এর যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা, এবং সাথে সি এর ফ্রিকোয়েন্সিটা, এই দুটাকে ইউজ করে আমরা সেন্সিটিভিটি ক্যালকুলেট করতে পারি। তো সেন্সিটিভিটি মানে হচ্ছে ইভেন্ট হয়েছে এবং সেটা প্রেডিক্ট করছে ইভেন্ট, ডিভাইডেড বাই এই অ্যাকচুয়ালি ইভেন্ট ঘটছে সেটা। সো এইভাবে হচ্ছে এই ফ্র্যাকশনটা পাওয়া যায়। সো এই সবগুলো ফ্র্যাকশনই আসলে 1 থেকে 0, 0 থেকে 1-এর মাঝে থাকে। আর এ তো ইউজুয়াল ফর্মুলা। তো আমরা আসলে ইন্টারপ্রিটেশনে চলে যাই। আচ্ছা, সো ক্রস মানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটাই কি মিন করতেছে সেটা বোঝার চেষ্টা করি ফার্স্ট। তো ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এই জিনিসগুলো হয়তো অনেকে আপনারা পরিচিত। বাট এখন আমি এটা মানে একটু ছোট করে বলে রাখি কোনটার মানে কি। সো প্রেডিক্টেড নট সার্ভাইভড, এটা হচ্ছে প্রেডিকশনের জিরো, সো প্রেডিকশন নট সার্ভাইভড। আর রেফারেন্সের জিরো মানে হচ্ছে অ্যাকচুয়ালি নট সার্ভাইভড। এভাবে যদি আমরা একটা ক্রস টেবুলেশন চিন্তা করি, এইটার থেকেই এখানে যদি চিন্তা করি, তাহলে দুইটার ক্ষেত্রেই নেগেটিভ আসছে, মানে প্রেডিক্ট করছে যে নট সার্ভাইভড। সো দুইটার ক্ষেত্রে নেগেটিভ আসছে, সেটাকে বলা হচ্ছে ট্রু নেগেটিভ। আর যদি দুইটার ক্ষেত্রে পজিটিভ আসছে, যে সে প্রেডিক্টেড সার্ভাইভ বাট অ্যাকচুয়ালিও সে সার্ভাইভড, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ট্রু পজিটিভ। সো এরকম আমাদের ফ্রিকোয়েন্সিগুলো দেখা যাচ্ছে যে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, এই যে ডায়াগোনাল দুইটা ভ্যালু, তাদের সংখ্যা অনেক ভালো, মানে বেশি। এবং আমাদের টার্গেটই থাকবে এই সংখ্যাটা যেন বেশি হয়, ম্যাক্সিমাম অবজারভেশন যেন এই ডায়াগোনাল লাইনের মধ্যে থাকে।
সো সো তাহলে হচ্ছে মডেলটা ভালো কাজ করবে। আর ফলস পজিটিভ ফলস নেগেটিভ যেন যত কম হয় তত ভালো। সো ফলস পজিটিভ মানে হচ্ছে সে প্রেডিক্ট করছে, প্রেডিক্ট করলো সেটাকে পজিটিভ হিসেবে, যে সার্ভাইভ করছে, বাট সেটা অ্যাকচুয়ালি ফলস। সো প্রেডিকশনটা পজিটিভ বাট সেটা ফলস। আর নেগেটিভ হচ্ছে যে সে প্রেডিক্ট করছে নেগেটিভ, বাট সেটা অ্যাকচুয়ালি ফলস, অ্যাকচুয়ালি সে সার্ভাইভ করছে। সো ওই জন্য এটাকে ফলস নেগেটিভ বলা হচ্ছে, আর এটাকে ফলস পজিটিভ বলা হচ্ছে। সো এই জিনিসগুলো এখানে ডিটেলসে লিখে আছে। পরের গুলাতে যাই। তো আমরা অ্যাকুরেসি যেটা দেখছিলাম মডেলের মধ্যে, একটু, মডেলের অ্যাকুরেসি ছিল 78.85। আচ্ছা, আমি খুব সম্ভবত কিছু চেঞ্জ করছি, রাইট? ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, এখানে ভ্যালুগুলো আর সেম নাই। এখানে যেটা ফিট করছিলাম আমি, সেখানে অ্যাকচুয়ালি চারটা ভেরিয়েবল ছিল, আমি সম্ভবত লাস্টে গিয়ে ফিয়ারটা বাদ দিয়ে দিছি। সেখানে ভ্যালুগুলো একটু ডিফারেন্ট হবে, বাট মোটামুটি কাছাকাছি থাকার কথা। সো এটি একটু মাথায় রেখেন যখন কোডগুলোর সাথে এটা মিলে যাবেন, ঠিক আছে? বাট আমি এক্সপ্লেন করে দিই অ্যাকুরেসিটা কিভাবে মেজার হচ্ছে। এখানে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। সো এই ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ, দিস ডিভাইড বাই টোটাল 714। সো এটা খুবই একটা ক্যালকুলেশন, আমাদেরকে জাস্ট ওভারঅল একটা পিকচার দিচ্ছে যে টোটাল কতগুলো ট্রু আসছে অন দ্য অবজারভেশন, টোটাল অবজারভেশনের মধ্যে। আর আরেকটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এনআইআর বা নো ইনফরমেশন রেশিও, রেশিও রেট, সরি, নো ইনফরমেশন রেট। সো নো ইনফরমেশন রেটটা হচ্ছে এরকম যে আমি যদি জাস্ট র্যান্ডমলি সবাইকে, র্যান্ডমলি না মানে ব্লাইন্ডলি সবাইকে ধরে নেই যে সবাই আসলে মেজরিটি ক্লাসের মধ্যে আছে। সো অ্যাকচুয়ালি ডেটাটা দেখি যে অ্যাকচুয়াল কেসেসের মধ্যে, সো অ্যাকচুয়াল নট সার্ভাইভড আর অ্যাকচুয়াল সার্ভাইভড, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোথায় আছে? ম্যাক্সিমাম আছে হচ্ছে 424-এ। সো অ্যাকচুয়ালি নট সার্ভাইভড। আমি যদি আমার টোটাল ডেটা সেটের মানে টোটাল যতজন অবজারভেশন আছে 714 জন, এই সবাইকেই যদি বলে দেই যে এ সবাই হচ্ছে নট নট সার্ভাইভড, তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকুরেসি কিরকম হবে? তো সেই অ্যাকুরেসিটাই হচ্ছে 424 ডিভাইডেড বাই 714। সো সেই অ্যাকুরেসিটা হচ্ছে 59.38। আমাদের ক্ষেত্রে এখন কত আছে? 59.38। তো সেমই আছে, ওই একটা ভেরিয়েবল বাদ দিয়ে হতে খুব বেশি আহামরি কিছু চেঞ্জ হয়নি, হওয়ার কথাও না, কারণ এখানে আসলে প্রেডিকশনের কোনো কিছু ইউজ করে নাই, রাইট? এখানে অ্যাকচুয়ালের দুইটা ডেটা ইউজ করছে, অ্যাকচুয়ালি মোস্ট কত ছিল, মোস্ট কাউন্ট কত ছিল, এবং টোটাল কাউন্ট কত ছিল, সেখানে প্রেডিকশনের কিছু ইউজ হয় নাই। সো দেখেন, আমি যদি কোনো মডেল ফিট না করি, না করে জাস্ট মোস্ট কাউন্ট কত ছিল 424, সো সবাইকে যদি সেই ক্লাসে ফালাই দিই, তাতেও কিন্তু আমি 60% কেসে সঠিক দাগাবো, মানে মানে সঠিক প্রেডিকশনটা দিব। তো এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, আপনার কাছে হচ্ছে 40টা প্রশ্ন আছে, 40টা প্রশ্নের মধ্যে সবগুলাই যদি আপনি প্রথমটা টিক মার্ক দেন বা গোল্লা ভরাট করেন, সেক্ষেত্রে আপনার ট্রু হওয়ার চান্স কিরকম? সেটা অনেকটা এরকম যে সেক্ষেত্রে হয়তো আপনার ট্রু হওয়া মানে 40-এ 40ই পাবেন, সেটার চান্স হয়তো 10% বা 20% এরকম। তো এইখানে অনেকটা এরকমই চিন্তা করা যায়। আর সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি হচ্ছে ট্রু পজিটিভ টু দ্য টোটাল হব, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। সো ফলস নেগেটিভ কোনটা? এটা হচ্ছে ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ হচ্ছে এটা। সো এই দুইটার রেশিও হচ্ছে আমরা সেই জিনিসটা পাই, সেন্সিটিভিটি পাই। সো সে আসলে কি বোঝাচ্ছে আমাদেরকে? So সেটা আমাদেরকে বলছে দ্য মডেল কারেক্টলি আইডেন্টিফাইস 84.2% অফ অ্যাকচুয়াল সার্ভাইভার্স। সো মানে হচ্ছে তারা সার্ভাইভ সার্ভাইভ করলো, ঠিক আছে, বাট আমার মডেলটা ট্রু মানে ট্রুলি আইডেন্টিফাই করতে পারছে অ্যাকচুয়াল সার্ভাইভারদের 84.2%-কে। আর স্পেসিফিসিটি হচ্ছে দ্য মডেল কারেক্টলি আইডেন্টিফাই 72.07% অফ নন সার্ভাইভার্স। আর প্রিসিশন হচ্ছে যে মানে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভের মধ্যে, সরি, ট্রু পজিটিভ আর ফলস পজিটিভের মধ্যে ট্রু পজিটিভের টোটাল পার্সেন্টেজ কিরকম। সো এটা বোঝাচ্ছে যে 81.5% অফ প্যাসেঞ্জার প্রেডিক্টেড সার্ভাইভড অ্যাকচুয়ালি সার্ভাইভড। সো প্রেডিকশনটা হয়েছে যে তারা কোথায় গেল, প্রেডিক্টেড সার্ভাইভড অ্যাকচুয়ালি সার্ভাইভ 209 ডিভাইডেড বাই 209 প্লাস
67। সো সেই রেশিওটা হচ্ছে 81.51। তো এই বিভিন্ন রেশিও বিভিন্ন মিনিং দিয়েছে, রাইট? তো বিভিন্নভাবে আমরা সেটা বের করতে পারতেছি। আচ্ছা, আর ম্যাকনেমাস টেস্টটা আমাদের খুব ভালো একটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে যে আমাদের ডেটাতে কোনো এই কি বলে ইমব্যালেন্সড আছে কিনা, ইমব্যালেন্স এর কারণে কোনো ধরনের ইস্যু হচ্ছে কিনা। এমন হইতে পারে যে ডেটাতে আসলে আহ, আহ, একটা ক্লাসের সংখ্যা অনেক বেশি আর একটা ক্লাসের সংখ্যা অনেক কম। যেমন এখানেই চিন্তা করেন, অ্যাকচুয়ালি নট সার্ভাইভড সংখ্যা যদি খুব কম হইতো, মনে করেন 10 জন, আর অ্যাকচুয়ালি সার্ভাইভড সংখ্যা যদি দেখা যেত যে 1000 জন, সো এই যে রেশিওটা অনেক কম বেশি হয়ে গেল না? তো সেই সময় সেক্ষেত্রে যদি দেখা যায় যে মডেলটা কোনোভাবেই অ্যাকচুয়ালি নট সার্ভাইভডকে সে মানে ইয়ে করতে পারে নাই, আইডেন্টিফাই করতে পারে নাই, তাও কিন্তু দেখা যাবে যে ওভারঅল আমাদের মডেল খুব ভালো পার্সেন্টেজ দেখাচ্ছে, যে খুব ভালো অ্যাকুরেসি। মানে 1000 জনের মধ্যে 1000 জনকেই সে আহ, বলে দিল যে সে সার্ভাইভ করলো। তো সেটা তো শুধুমাত্র সংখ্যার কারণেও হইতে পারে, যে সংখ্যায় বেশি ছিল সেই জন্য এই পার্সেন্টেজও বেশি দেখাচ্ছে, বাট এখানে সংখ্যায় কম ছিল সেই জন্য পার্সেন্টেজও কম আসতেছে। তো এরকম কেস হইতে পারে। সো ম্যাকনেমার টেস্ট আমাদেরকে বলে দেয় যে এই যে ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভ গুলা হচ্ছে, যে ভুলগুলা হচ্ছে ফলস পজিটিভ ফলস নেগেটিভ, তো তাদের রেট সমান কিনা বা কাছাকাছি রেটে আছে কিনা। আমাদের টার্গেটই হচ্ছে এই দুইটা যেন খুবই কাছাকাছি রেটে থাকে। যদি দেখা যায় যে এই রেটটা কম বেশি হয়ে যাচ্ছে, খুবই ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলতে বুঝতে হবে যে হয়তো মডেলটা ফলস নেগেটিভ গুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতেছে, বাট ফলস পজিটিভ গুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতেছে না, বা ভাইস ভার্সা। সো এই ম্যাকনেমার টেস্ট আমাদেরকে সেই ইনফরমেশনটা দেয়। সো এটা টার্গেট থাকা উচিত, এটা যেন কি হয়, নট মানে ইনসিগনিফিকেন্ট হয়। সো এটার ভ্যালুটা 0.05-এর চেয়ে বড় থাকা উচিত। আর তারপর হচ্ছে ব্যালেন্সড অ্যাকুরেসি। সো একটা পিকচার দেয়, এটার চাইতে আসলে F1 স্কোরটা বেশি রিকমেন্ডেড, কারণ F1 স্কোরটা অ্যাকচুয়ালি দেখেন আমাদের প্রিসিশন রিকল নিয়ে যেহেতু কাজ করতেছি, এরা সবাই হচ্ছে রেট রেট অফ চেঞ্জ। সো প্রথম দিকে আমি যখন ক্লাস নিচ্ছিলাম এভারেজ নিয়ে, তখন হয়তো মনে আছে আপনাদের যে রেট অফ চেঞ্জ বা এই ধরনের কোনো কিছু নিয়ে যখন কাজ করবো, তখন আসলে এভারেজ যেটাকে বলি অ্যারিথমেটিক মিন, সেটার চাইতে হারমোনিক মিনটা বেশি অ্যাকসেপ্টেবল, কারণ হারমোনিক মিনটা হচ্ছে সেই রেটটাকে কনসিডারেশনে নেয়। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো কিছু কনসিডারেশনে নিচ্ছে না, সে জাস্ট সেন্সিটিভিটি প্লাস স্পেসিফিসিটি করে দুই দিয়ে ভাগ করে আমি এভারেজ ব্যালেন্সড অ্যাকুরেসি পেয়ে যাচ্ছি। কিন্তু অ্যাডভান্স কোডটা যেটা করতেছে, সে প্রিসিশন অ্যান্ড রিকলের, প্রিসিশনের ফর্মুলা কি ছিল? প্রিসিশন এটা হচ্ছে প্রিসিশন, আর রিকল ছিল হচ্ছে এইটা অ্যাকচুয়ালি সেন্সিটিভিটি। সো এটাকে রিকল বলা হয়, অলসো কল রিকল। সো ওই দুইটাকে কনসিডারেশনে নিয়ে এফএন স্কোরটা দেয়। সো সে আসলে একটা ব্যালেন্স করে দেয়, যে ফলস পজিটিভ আর ফলস নেগেটিভের মধ্যে ব্যালেন্স করে দেন অ্যাকুরেসিটা কিরকম, সেই একটা ছবি দেয়। তখন দেখা যায় যে ধরেন আমাদের মডেলটা যদি খুবই ভালো ফলস পজিটিভ করতে পারে বাট ফলস নেগেটিভ কম করতে পারে, সেক্ষেত্রে সেইটা সে কনসিডারেশনে নিয়ে এই অ্যাকুরেসি স্কোরটাকে একটা ব্যালেন্সের নিচের দিকে নিয়ে আসবে। আদারওয়াইজ দেখা যাবে সবসময় জাস্ট শুধুমাত্র ফলস নেগেটিভটা অনেক বেশি হওয়ার কারণে আমার ওভারঅল অ্যাকুরেসি বেশি দেখাচ্ছে। সো এই ধরনের একটা সমস্যা সমস্যা হইতে পারে। আর আচ্ছা, আমি এইটা কেন দেখাচ্ছিলাম, এইভাবে দেখাইতে হবে। আর প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স হচ্ছে যে টোটাল পজিটিভ কেসেস ডিভাইড বাই টোটাল স্যাম্পলস। সো এটা আসলে আহ, আহ, মানে আমাদের মডেলিং এর পার্ট না, এটা জাস্ট এক্সপ্লেইন করার সময় এটা বোঝা যেতে বলা যেতে পারে যে টোটাল কতজন সার্ভাইভ করতে পারছে, 290 জন আউট অফ কতজন, 714 জন। সো এইভাবে হচ্ছে একটা রেশিও আমরা পাই। সো প্রিভ্যালেন্স এখানে হচ্ছে টোটাল পজিটিভ কেসেস ডিড নট সার্ভাইভ পজিটিভ, নেগেটিভ হওয়ার কথা। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিব। আরেকটা আছে কাপ্পা স্ট্যাটিস্টিক। আমি যদি আরেকটা আউটপুটে যাই, সেখানে দেখবেন যে মাঝখানে একটা আউটপুট ছিল কাপ্পা 0.558। সো এটা আসলে ইউজ হচ্ছে এই অ্যাকুরেসি আর হচ্ছে নো ইনফরমেশন রেটের মাঝের কম্পারিজনের জন্য। আচ্ছা, সরি সরি, ওইটা না। কাপা স্ট্যাটিস্টিকটা আসলে মেজার করে যে আমরা যদি মডেলটা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করলাম, সো সেটা আসলে র্যান্ডম চান্সের তুলনায় কতটুকু ভালো কাজ করে। হ্যাঁ, সো এই যে ভ্যালুটা আমরা পাই, এই ভ্যালুটা আসলে -1 থেকে +1-এর মাঝে রেঞ্জ, মানে স্প্রেড থাকে। so এইখানে ভ্যালুটা হচ্ছে 0.558। সো এই ভ্যালুটা যত বেশি হবে, 1-এর কাছাকাছি থাকবে, আমাদের মডেলটা তত ভালোভাবে ক্লাসিফাই করতে পারতেছে। বাট যদি এটা 0.3 এর নিচে নেমে যায়, খুব সম্ভবত
না, 0.5-এর নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে বলা যায় যে এটা আসলে খুব একটা ভালো কাজ করতেছে না। বাট এইগুলোকে কমেন্ট করা হয় হচ্ছে এগ্রিমেন্টের উপর বেস করে। সো এটা আসছে আসলে রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে। সো ওই ডোমেন থেকে যেহেতু আসছে, সো ওই টার্মগুলো সাথে করে চলে আসছে। সো 1 থাকা মানে পারফেক্ট এগ্রিমেন্ট। সো তার মানে হচ্ছে আমাদের মডেলটা খুব ভালোভাবে কাজ করতেছে। 0.7-এর বেশি থাকায় আমরা বলতে পারি গুড এগ্রিমেন্ট। 0.5 থেকে 6-এ মডারেট এগ্রিমেন্ট। আর 0 মানে হচ্ছে জাস্ট আমি যদি র্যান্ডমলি বলে দেই যে ঠিক আছে সে সার্ভাইভ করবে, সো সেটা যেরকম কাজ করবে এই মডেলটা সেরকম কাজ করতেছে। সো একটা মডেলের কাপ্পার ভ্যালুটা যত বেশি থাকবে তত ভালো। 0.5-এর উপরে থাকাটা রিকমেন্ডেড। আমাদের ক্ষেত্রে কত ছিল? এটা 0.558 ছিল। সো ভালো আসছে। ও আর যেটা বলতে নিছিলাম যে অ্যাকুরেসির সাথে নো ইনফরমেশন রেটের একটা খুব ভালো ধরনের ডিফারেন্স থাকা উচিত। তো এইখানে আমাদের যেটা আসছে, অ্যাকুরেসি দেখা যাচ্ছে 78.85%, আর নো ইনফরমেশন রেট ছিল 59.38%। মানে আমি যদি র্যান্ডমলি সবাইকে বলে দিই যে সবাই সার্ভাইভ করবে, করবে নাকি? মেজরিটি কত ছিল? মেজরিটি ছিল সার্ভাইভ করবে না। সো আমি যদি বলে দিই যে মেজরিটি সার্ভাইভ করবে না, সবাই সার্ভাইভ করবে না, বা এখানে আসলে ডেটা সেটের মধ্যে যারা আছে কেউই সার্ভাইভ করবে না, সেই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে আমি আসলে 60% ক্ষেত্রে অ্যাকচুয়ালি ঠিক আছি, বাকি 40%-এর ক্ষেত্রে ভুল। যখন আমি একটা মডেল ক্রিয়েট করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 78% ক্ষেত্রে ঠিক আছে, বাকি কত 22%-এর ক্ষেত্রে আমি ভুল। তো তার মানে এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টের সাথে এই পার্সেন্টেজের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের মডেলটা জাস্ট র্যান্ডম গেসের চেয়ে ভালো। র্যান্ডম গেসের চেয়ে ভালো একটা মডেল পাওয়া তো বেশ ভালো ব্যাপার। সো এখানে আসলে একটা প্রপোর্শন টেস্ট হবে। সো প্রপোর্শন টেস্টের পি ভ্যালুটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সবসময় সিগনিফিকেন্ট হওয়া উচিত। সো প্রপোর্শন টেস্টের কথা যেহেতু আসলো, সো টি টেস্ট আমরা যেভাবে করি টি ডট টেস্ট দিয়ে, টি ডট টেস্ট, সো সিমিলারলি প্রপোর্শন টেস্টের জন্য প্রপ ডট টেস্ট। সো এই ফাংশনটা আছে, এটার ভিতরে যদি আপনারা দিয়ে দেন যে ধরেন সি হচ্ছে একটা ক্লাসের মধ্যে 0.44 আসলো, 44 জন আউট অফ 100 জন। আরেকটা ক্লাসে ধরেন 50 জন আউট অফ 100 জন। সো এইখানে যে দুইটা প্রপোর্শন, একটাতে হয়তো 44% আর একটাতে 50%, আর টোটাল হচ্ছে 100। সো এই যে প্রপোর্শনটা আসলো, এই প্রপোর্শনটা ডিফারেন্ট কিনা, সো এই প্রপোর্শনটা ডিফারেন্ট কিনা সেটা জানার জন্য আমরা এই প্রপ টেস্ট ইউজ করতে পারি। সেখানে প্রপোর্শন 1 ছিল হচ্ছে 44%, প্রপোর্শন 2 ছিল 50%। সো এই দুইটার প্রপোর্শন যে আসলে স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট না, সেটা পাচ্ছি আমরা এই পি ভ্যালু থেকে, কারণ এই পি ভ্যালুটা আমাকে দিল যে 0.4787। বাট আমি যদি ধরেন একটাতে স্যাম্পল সাইজ বাড়ায় দিই, 100 জন করে দিই, তখন দেখা যাবে যে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট হয়ে গেছে। কারণ 100 জনের মধ্যে মাত্র 50 জন ধরেন একটা প্রপোর্শনে আছে, আর এটাতে 100 জনের মধ্যে মাত্র 44 জন একটা পোর্শনে আছে। So আমাদের প্রপোর্শনটা হয়ে গেলে এরকম 0.44, 0.05। সো দেখেই বোঝা যাচ্ছে 44% কোথায় আর 5% কোথায়। সো এই দুইটা প্রপোর্শন যে আসলে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স, সেই ইনফরমেশনটা আমরা এই পি ভ্যালু থেকে পাচ্ছি। সো এইভাবে আমরা প্রপোর্শন টেস্ট করতে পারি। সো এই প্রপোর্শন টেস্টে অ্যাকচুয়ালি এখানে ইউজ করা হয়েছে যে এই অ্যাকুরেসিটা যে পার্সেন্টেজটা আর নো ইনফরমেশন রেটের যে পার্সেন্টেজটা, এই দুটো যে ডিফারেন্স সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। না না না, সরি সরি সরি, আমি তো খুবই ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে যাচ্ছিলাম। সো আরও সি কার্ভের ব্যাপারটা সেটা স্লাইডে নাই কেন বুঝতেছি না। রাখার তো কথা, আমার তো মনে পড়ে আমি কোথায় যেন অ্যাড করে রাখছি, হয়তো স্লাইডটা এখানে আনি নাই। যাই হোক, সো আরওসির জন্য আমাদেরকে পি আরওসি একটা প্যাকেজ ইউজ করতে হবে। ওইটার ভেতর থেকে আমাদেরকে আরওসি একটা ফাংশন দিবে। সো পি আরওসি, এটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ওইটার ভেতর হচ্ছে আরওসি প্যাকেজটা পাবেন। সো সরি, আরওসি ফাংশনটা পাবেন। সো ফাংশনটার ভেতরে আপনাদেরকে কি দেওয়া লাগবে সেটা বলি। অ্যাকচুয়াল ডেটার, যাকে দিয়ে আপনি ট্রেন করছেন, সেই ডেটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। সো আমি ডেটা থেকে সার্ভাইভটাকে দিয়ে দিলাম। আর অ্যাকচুয়াল ডেটার প্রবাবিলিটিগুলো, মানে মডেল আমাকে যে প্রবাবিলিটিগুলো দিচ্ছে সেই প্রবাবিলিটিগুলো দিলাম। সো প্রবাবিলিটি কোত্থেকে পাই? প্রেডিক্ট। প্রেডিক্ট ফাংশনের মধ্যে যখন আমি টাইপ ইকুয়াল টু রেসপন্স দেই, তখন কিন্তু আমরা সেই প্রবাবিলিটিগুলোকে পাই। সো প্রেডিক্টেড প্রবাবিলিটিগুলোকে এখানে দিয়ে দিলাম। সো আরও সিতে আমাদের দুইটা আর্গুমেন্ট, একটা হচ্ছে অ্যাকচুয়াল
সার্ভাইভালের ডেটাটা আর হচ্ছে প্রবাবিলিটির ডেটাটা। সো এই দুইটাকে দিয়ে আমরা হচ্ছে আরওসি কার্ভটা পেয়ে যাই। আচ্ছা, কার্ভ পাই না, মানে কার্ভের অবজেক্টটা পেয়ে যাই। সো কার্ভের অবজেক্টটাকে পরে যখন আমরা প্লটের ফাংশনের ভিতরে পাস করে দিই, সো এটাকে আমি এখানে যেটা করছি, এটাকে হচ্ছে আরওসি কার্ভে অ্যাসাইন করে নিলাম। দেন প্লট ফাংশনের ভেতরে ওই আরওসি কার্ভটাকে পাস করে দিলাম। সো পাস করে দিলেই হচ্ছে, এখানে জাস্ট আমি কালারের জন্য ব্লু দিয়ে দিছি, আর এই টাইটেলটার জন্য মেইন ফাংশনটা ব্যবহার করছি। সো প্লট ফাংশনটা হচ্ছে বেইজারের একটা ফাংশন। প্লট ফাংশনের ভিতরে যখন আমাদের কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা মেইন আর্গুমেন্ট ইউজ করি। আর লেবেল ইউজ করার লাগলে আমরা এক্স লেব, ওয়াই লেব এই ধরনের আর্গুমেন্ট ইউজ করি। সো এইভাবে হচ্ছে জিনিসগুলো চেঞ্জ করা হয়। আচ্ছা, সো আমি এখন আরেকবার রান দিই। ঠিক হয়ে গেল। আর এখানে একটা মানে রেড কালারে কিছু লেখা আসছে, এটা জাস্ট আপনারা ইগনোর করতে পারেন। এটা হচ্ছে জাস্ট মেসেজ দিছে, সো এটা ওয়ার্নিং না, সেটা ইগনোর করতে পারেন। সো আরওসি কার্ভ, এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে আমাদের এই কার্ভটা যত বেশি এইরকম হবে, মানে ট্রায়াঙ্গুলার হবে যতটা বেশি, তত ভালো মডেলটা রান করবে, ফিট করবে। এবং এইটার আসলে একটা ভ্যালু আছে, এটা 0 থেকে 1-এর মানে পয়েন্ট, 0 থেকে 1-এর মাঝে থাকে, সরি 0.5-এর থেকে 1-এর মাঝে থাকে, এবং আমাদের এই ভ্যালুটা যদি 1-এর যত কাছে হবে, এটা হচ্ছে তত ভালো। সো সেই ভ্যালুটার জন্য আমরা AUC ইউজ করতে পারি। সেই AUC-টার উপর বেস করে অ্যাকচুয়ালি আরওসিটা আমরা পাই। সো AUC-টা হচ্ছে 0.8523। সো 1-এর অনেক কাছাকাছি, সেজন্য হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনটা তত ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়াল যে আর স্কোয়ারের ভ্যালু আমরা দেখি লিনিয়ার মডেলে, সেই ইউজুয়াল আর স্কোয়ারের ভ্যালু দিয়ে কিন্তু আমরা লজিস্টিক রিগ্রেশন পাই না, মানে এখানে আমাদের দেয়ও না। আমি যদি আরেকবার যাই উপরের দিকে, আমাদের মডেলের সামারিতে কিন্তু আর স্কোয়ার নাই। তো আমাদেরকে যেটা করতে হবে, একটা মডিফাইড আর স্কোয়ার এখানে দেয়, সেই মডিফিকেশনটা ইউজ করতে হবে। সেটা আবার মানে ইউজুয়ালি পাওয়া যায় না। সেটা পাইতে হলে আমাদেরকে নাল মডেল থেকে এই ফিটেড মডেলটা কতটুকু ভালো ফিট করে সেইভাবে ক্যালকুলেট করতে হয়। তো সেই জন্য একটা নাল মডেল ফিট করার প্রয়োজন হয়। নাল মডেলটা মানে হচ্ছে যে মডেলটাতে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। সো এইখানে যেটা আছে, প্রথম লাইনটা 122 নম্বর লাইনে, সেখানে দেখেন জিএলএম এর ভেতর সার্ভাইভড, দেন টিল্ডা দিয়ে 1 দেয়া হয়েছে। সো 1-এর মানে হচ্ছে যে এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। সো অনলি ইন্টারসেপ্ট, নো প্রেডিক্টরস। প্রেডিক্টর মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর তারপর হচ্ছে ডেটা, আর দেন ফ্যামিলি। সো ফ্যামিলিতে দেখেন বাইনোমিয়ালটা এইভাবে লিখছি। সো আপনি চাইলে বাইনোমিয়ালটা এইভাবে লিখতে পারেন। আরেকটা ওয়ে আছে ফ্যামিলিটা লিখার, সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে লজিট। সো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে এখানে দুইটা বাইনোমিয়ালের ভিতরে দুইটা আর্গুমেন্ট ইউজ করা যায়, একটা হচ্ছে লজিট আর একটা হচ্ছে প্রবিট। সো লজিটটা ইউজ করা হচ্ছে লজিট ফাংশন টু, মানে যে লিঙ্কের যে আউটপুট আছে সেটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করার জন্য। আরেকটা হচ্ছে প্রবিট ফাংশন, সে অ্যাকচুয়ালি জেড ডিস্ট্রিবিউশন ইউজ করে ওই লিঙ্ক ফাংশনের আউটপুটটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করার জন্য। সো ইউজুয়ালি লজিটি ইউজ করা হয়, এবং বাই ডিফল্ট লজিটি থাকে, সেই জন্য আমি যদি এটা নাও লিখি, সেটা লজিটি নিয়ে নিবে। সো ওই জন্য হচ্ছে এটা লেখার প্রয়োজন পড়ে না। তো এটা রান দিচ্ছি, রান দিলে আমি একটা মডেল পাবো, যেটা হচ্ছে নাল মডেল। নাল মডেল, সেখানে শুধুমাত্র ইন্টারসেপ্ট আছে, কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। এবং এই মডেলের এআইসির ভ্যালুটা অনেক বেশি, 966। আর আমাদের মডেলের এআইসি কত ছিল? 655। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আর স্কোয়ারটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। সো এটার জন্য আমাদের লগ লাইকলিহুড অফ আমাদের মডেল ডিভাইডেড বাই লগ লাইকলিহুড অফ নাল মডেল। সো এই দুইটার রেশিও 1 থেকে এই দুইটার রেশিও বাদ বাদ দিলেই আমরা ম্যাকফেডেন্স আর স্কোয়ার ভ্যালুটা পাই। সো এটা ম্যানুয়ালি করা লাগে, আমি আসলে এটা কোনো ফাংশন পাই নাই। তো খুঁজে আরেকটু খুঁজলে হয়তো পাবো। সো লগ লাইকলিহুড মানে হচ্ছে যে মানে যে এস্টিমেটেড, আচ্ছা এখানে কি ডট দিছেন কেউ? আচ্ছা, যে এস্টিমেটেড ভ্যালুগুলো আসছে সেইগুলো হচ্ছে আমাদের যেখানে ডেটাটা আছে সেই ডেটাতে ফিট করবে। তো লাইকলিহুডটা কিরকম, সেই লাইকলিহুডের ভ্যালুগুলো লগ নিয়েই হচ্ছে আমরা লগ লাইকলিহুড ভ্যালুটা পাই। সো সেই ক্যালকুলেশনটা করি।
করলে হচ্ছে আমরা আর স্কোয়ারটা পাই। আর স্কোয়ারটাকে আমি জাস্ট ফ্রি করে নিলাম। আচ্ছা, এটা এটা রাউন্ড করে নিলে ভালো হতো। খেয়াল করেন আমি এখানে পাইপ ফাংশন কেমন ব্যবহার করছি। সো এই পাইপটা হচ্ছে বেইজারের পাইপ। সো আমি পার্সেন্টেজ, তারপর হ্যারো পার্সেন্টেজ ইউজ করি নাই। আমি অন্য একটা পাইপ ইউজ করছি যেটা হচ্ছে বেইজারের পাইপ। সো বেইজারের পাইপটা ম্যানুয়ালি লিখতে হয়। তো ডিপ্লয়ার যদি অ্যাড করা না থাকে বা লোড দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা ইউজ করাই ভালো। এই তো। সো এখন ম্যাকনেম আর আর স্কোয়ারের একটা কাহিনী আছে। ইউজুয়ালি আমরা আর স্কোয়ারের কমেন্ট যেরকম করি যে ওয়ানের যত কাছে তত ভালো, এই ক্ষেত্রে আবার সেরকম না। এইখানে হচ্ছে যে 0.2 এর বেশি হইলে গুড মডেল, 0.4 এর বেশি হইলে খুবই ভালো মডেল। ওয়ানের কাছাকাছি যাওয়ার কোনো সমস্যা, কোনো জরুরি তেমন কিছু না। তো আমাদের ক্ষেত্রে কি আসলো, আর স্কোয়ারের ভ্যালু আসলো 0.329। সেটাকে একটা মডারেটলি গুড মডেল বলা যায়। তো আমরা যদি আরেকটু ভালো কোনো ডেটা এখানে অ্যাড করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, সেক্ষেত্রে হয়তো এটা আরেকটু ভালো প্রেডিকশন দিবে। এই হলো অবস্থা। আর এই তো ছিল লজিস্টিক রিগ্রেশনের A to Z। A to Z না, আসলে মাঝখানে অনেক কিছু skip, না মানে আরেকটু ইমপ্রুভমেন্টের উপায় আছে যে আর কি কিভাবে মডেলটা ইমপ্রুভ করা যায়, বাট সেই ডিটেলস আমি জানি আর কি আছে ক্লাসে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন?